সালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? ও হো, তো আমি কালকেই দেখা হয়েছিল আবার আজকে, তাই না? হ্যাঁ, আমাকে সালাম দিচ্ছে রিজওয়ানা জুথি, সাইদা আক্তার, মৌ দিচ্ছে, হাজারে দিছে, মিসবা দিছে, আনিস দিছে, রেটিনা দিছে, নুরুজ্জামান, রূপা, এছাড়া মারুফ, মাসুমা মৌ, প্রাণকৃষ্ণ আছে, ইরফান আছে, কুলসুম নাহার আছে, নুসরাত আছে, সবুজ আছে, আতিক আছে, বিথি আছে, সাব্বির আছে, আসিফুল আছে, ইমন আছে, সাইমা আছে, সাবরিনা আছে, জান্নাতুল মাওয়া আছে, মাহি আছে, আব্দুর রহমান আছে, ওকে, ফিউচার ডিএমসিয়ান, তারপরে সুমাইয়া আছে, প্রমিলা আছে, ওকে, বেথেলহাম, বেথেলহাম আবার কার নাম? ওকে, সাব্বির আছে, জেরিন জনি আছে, হাফসা আছে, মীর তাবাসসুম আছে, নাজিফা আছে, বিপু আছে, উপমা আছে, মোহিনী আছে, ফাহিম আছে, নিশাত আছে, নাবিলা, সজীব, মিথিলা, ওকে। তো যারা যারা সালাম দিচ্ছ ভাইয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। গলাটার একটু অবস্থা খারাপ। গলাটা একটু মনে হয় একটু বসে আছে। একটু ভাইয়া 30 সেকেন্ডস টাইম নিচ্ছি। 30 সেকেন্ডস না, 1 মিনিট সময় নিব। সবাই একটু জয়েন করুক, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, হ্যাঁ। ওকে, আচ্ছা, হ্যাঁ। ইমন লিখছে যে অল ম্যাথ ডান ভাইয়া, গুড। অল ম্যাথ ডান। ওকে, তো আজকে আমরা কি পড়বো বলো? আচ্ছা, জেরিন জনি ভাই, এবিসি আর্মিটার পোস্ট অ্যাপ্রুভ হয় নাই এখনো? শিওর তুমি? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি, এখনই দেখতেছি। ও বলছে যে আচ্ছা, জেরিন জেরিন জনি ও লিখছে যে ওর পোস্ট নাকি অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। HSC 27 এর গ্রুপটা না? ওকে, তোমার পোস্ট অ্যাপ্রুভ হয় নাই। কি নামে তোমার আইডি? সাইদ আশরাফুল লিখছে ভাই, আমি না সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না। ওকে, সৈকত দাস হোমওয়ার্ক করে নাই। মিজান মোল্লা, হ্যালো। আচ্ছা, পেন্ডিং পোস্ট আমি দেখি। জেরিন জনি নামেই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখনই এখনই ইয়ে করে দিচ্ছি, দাঁড়াও। আমরা শুরু করবো এখনই। একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া, আগের ক্লাস মিস করে গেছি, এখন কি আহ রিজওয়ানা জুথি অ্যাপ্রুভ হয়েছে, বাট আমারটা দেখছেন তো আপনি? ভাই আমি অনেকেরটাই দেখছি, সমস্যা নেই, অনেকেরটাই দেখছি। আচ্ছা, নেট কাজ করতেছে না মনে হয়, কোনো একটা ইস্যু। I don't know, কাজ করতেছে না প্রপারলি। আমার তো নেট আছে, কিন্তু কাজ করতেছে না কেন? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, কোনো কারণে আমার নেট কানেকশনটা ঠিক মতো পাচ্ছে না। আমি দেখবো জেরিন জনি, তুমি যেহেতু বলছো আমি অবশ্যই দেখবো এটা। ওকে, আজকে আমরা অঙ্ক শুরু করব কিছু। আজকে আমরা আরো কিছু প্রমাণ টমাণ দেখবো। আমরা সমাধানের অঙ্কে চলে যাব। সমাধানের অঙ্কে চলে যাব।
স্লাইডটা আসতেছে না কেন? ওকে, ঠিক আছে। কলমটা কোথায়? পেনটা কই? সেকেন্ড দাঁড়াও, একটু দেখি পেনটা কোথায়। এখানে রাখছে। ওকে, তো চলো ভাইয়া, আজকে আমরা, ভাইয়া আপনার বাসা কোথায় ভাইয়া? বাংলাদেশে? বাসা ঢাকাতে। সো আমরা লাস্ট দিন কি কি করছি? লাস্ট দিন হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা দেখছি, তাই না? সূত্রগুলা দেখে আমরা কিছু প্রমাণ টমান করছি, ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আমরা দেখছি। আজকে আমরা সমাধান করব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে। আজকে আমরা এক্স এর মান বাই করব, সমাধান করব, ঠিক আছে? ওকে, তো আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, আমরা সাধারণ সমাধান বের করব আজকে। কিছু সাধারণ সমাধান, সাধারণ এই কথাটার একটা আলাদা তাৎপর্য আছে। এই যে সাধারণ, ঠিক আছে, সাধারণ, সাধারণ সমাধান আজকে দেখব। যে সাধারণ সমাধান কি জিনিস, সেগুলা কেমনে বাইর করে, সূত্র আলোচনা করব আর গাণিতিক কিছু সমস্যা করব। তো চলো, প্রথমে আমরা লাস্ট ক্লাসে রেখে যাওয়া একটা অঙ্ক করে তারপর আমরা ওইটাতে যাই। কি লিখছে এখানে দেখো, cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b। আচ্ছা, এটা সব দিকে মেহেদি, এই এসিটা একটু দেখো তো। ঠিক আছে, মানে গরম লাগতেছে বেশ। ওকে, হ্যাঁ ভাইয়া, লিখার জন্য উম্মে তাবাস্তুম, ভাইয়া লিখার জন্য টাইম দিন। আচ্ছা দিব, লিখার জন্য না, তুমি একটা কাজ করো, তুমি এখানে বুঝো। অঙ্কটা করা শেষে আমি 10 সেকেন্ড টাইম দিব, এর মধ্যে স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে? আমার সাথে সাথে লিখতে গিয়ে আসলে সময়ে ইয়ে করার দরকার নেই। তুমি ভালো করে বুঝো ভাইয়া, যখন এটা বুঝাবো তখন ভালো করে বুঝো। অঙ্কটা করা শেষ হলে আমি সময় দিব, 10 সেকেন্ড সময় দিব, তুমি ইয়ে করে ফেলো, স্ক্রিনশট নিয়ে নিও, তারপরে বাসায় নিজের মতো করে তুলে নিও, ঠিক আছে? ওকে, প্র্যাকটিস বুকের ম্যাথ গুলা করলে কি হবে? আসিফুল লিখছে প্র্যাকটিস বুকের ম্যাথ আগে, আগে বইয়ের ম্যাথ, আগে বইয়ের ম্যাথ করো। আগে বইয়ের ম্যাথ করে শেষ করে তারপরে তুমি প্র্যাকটিস বুকে যাও, মোর দেন এনাফ। বইয়ের অঙ্ক ভালো করে করলেই 80% কাভার, ঠিক আছে? আগে তুমি সেটা করো, করার পরে যদি তুমি প্র্যাকটিস বুক করতে চাও তুমি সেটা করতে পারবা, প্যারা নেই। ওকে, চলো, তাহলে এখানে কি দেওয়া আছে, cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল থিটা হলে এইটা প্রমাণ করতে হবে। চলো করি, চলো করি। cos ইনভার্স x বাই a প্লাস, আচ্ছা আমি সূত্র বসাই দিই, চলো সূত্র বসাই দিই। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা কি ছিল? সূত্রগুলা মনে আছে? হ্যাঁ, মোহাম্মদ হৃদয় আলম, আমি আহমেদ, আমি আমি দিব, স্ক্রিনশট তোলার টাইম দিব, ঠিক আছে? ওকে, অনামিকা লিখছে পিডিএফ থেকে লিখে নিলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে, যে পিডিএফ ইয়ে করতে পারবা তাইলে হবে। আচ্ছা মীরা সরকার, আমি তো আগের ক্লাসগুলা মিস করে ফেলেছি, আমার আমার কি হবে? আহারে। ওকে, ঠিক আছে, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটার সূত্রটা বসাই দিই। কি ছিল ভাইয়া বলো তো? cos ইনভার্স, এটা হবে এক্স ওয়াই, ঠিক আছে? cos ইনভার্স এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস আছে মাইনাস হবে রুট ওভার 1 - x², 1 - x²। সূত্রটা দেখো ভাইয়া, যেটা লিখতেছি এটাই, 1 - y², ঠিক আছে? এইটা, এইটা ইকুয়াল হচ্ছে থিটা। আমি জাস্ট সূত্র বসাই দিছি। কি করছি, জাস্ট সূত্র বসাই দিছি, cos ইনভার্স x বাই y ইন্টু y বাই b মাইনাস রুট ওভার 1 - x² বাই a² ইন্টু 1 - y² বাই b², cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 - x² ইন্টু 1 - y², ঠিক আছে? এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন, এখন এখন কি করব? দেখো, প্রমাণে x² বাই a² আছে, -2xy বাই ab ইন্টু cos থিটা আছে, প্লাস
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। প্রমাণের দিকে একটু তাকাও, দেখো অলরেডি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার চলে আসছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার চলে আসছে, তাই না? প্রমাণে একটা কস থিটা আছে, একটা কস থিটা আছে না? তাহলে এই কজ ইনভার্সটা যখন আমি এই সাইডে নিব, একটা কস থিটা চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, চলে আসবে। এটা কি বুঝছো? হ্যাঁ, মনে রাখার কোনো উপায় আছে মোহাম্মদ ইবান? কি মনে রাখার উপায় চাচ্ছ? অঙ্কগুলা? অঙ্কগুলা ভাইয়া, একটা কথা বলি, যত ভালো বুঝোই না কেন, যতই ভালো বুঝো না কেন, যত বড় আইনস্টাইনই হও না কেন, প্র্যাকটিস করতে 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 অঙ্ক মুখস্থ করতে হবে। অনেকে বলে না অঙ্ক মুখস্থ করার জিনিস না, অঙ্ক বোঝার জিনিস। অবশ্যই অঙ্ক বোঝার জিনিস। যখন অঙ্কটা করতেছো, কেন করতেছো, কিভাবে কি আসলো, লজিকটা বুঝতে হবে। কিন্তু বুঝার পর লজিকটা বুঝে রাখলাম, কিন্তু তারপরে কি একটা অঙ্ক করতে দিলেই পেরে যাব? হুট করে একটা অঙ্ক করে দিলেই কি, করতে দিলেই কি তুমি পেরে যাবা? করে ফেলতে পারবা? পারবা না। তাহলে কি করা লাগবে? অঙ্কটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। কেউ যদি বলে যে অঙ্ক না বুঝে মুখস্থ করা যাবে না, না বুঝে মুখস্থ করা যাবে না, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। অঙ্ক মুখস্থ করতে হবে। আমি বলে দিলাম, কেউ যদি দরকার হয় এটা ভিডিওটা করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, কোথাও লিখে রাখো যে অর্ণব ভাইয়া বলছে অঙ্ক মুখস্থ করতে হয়, অঙ্ক বুঝে বুঝে মুখস্থ করতে হয়। এখন অন্যান্য পড়াগুলার মুখস্থ করার যে প্যাটার্ন, অঙ্কের মুখস্থ করার প্যাটার্নটা সেম না। অঙ্ক মুখস্থ করার সিস্টেম হচ্ছে তুমি একটা অঙ্ক কয়েকবার করে করবা, কয়েকবার করে করবা, করতে করতে ওইটার প্যাটার্ন, কোন লাইনের পর কোনটা আসছে, কিভাবে আসছে, এই পুরা জিনিসটা তোমার মাথায় সেট হবে। এটা হচ্ছে অঙ্ক মুখস্থ করা। অঙ্কে ভালো করার জন্যও অঙ্ক মুখস্থ করতে হয়। ঠিক আছে? এটা গতানুগতিক মুখস্থ না যে আমি পুরা জিনিসটা না বুঝে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, না। পুরা জিনিসটা কিভাবে হয়েছে তুমি বুঝছো, পুরা সিকোয়েন্সটা তোমার কাছে লজিক্যাল মনে হয়েছে, এখন কোন স্টেপের পরে কোন স্টেপ আসছে, এইটা করতে 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 একদম ফেনা তুলে ফেলতে হবে। ঠিক আছে? মাথার মধ্যে একেবারে গেঁথে ফেলতে হবে, একদম সেট হয়ে যাবে। চোখ বন্ধ করলে যাতে কোন লাইনের পর কোন লাইন ছিল এটা তুমি বুঝতে পারো। ঠিক আছে? ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়ার জন্য অঙ্ক মুখস্থ করতে পারতে হয়। অনেক সময় অনেক কিছু তুমি একবারে বুঝো না, বাট কয়েকবার করে করতে 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 যখন মুখস্থ হয়ে যাবে, তুমি যখন হঠাৎ করে একবার করবা, তোমার কাছে মেক সেন্স করবে, জিনিসটা সেন্স মেক করবে যে আচ্ছা ঠিক আছে, এই লাইনের পর এই লাইন তাহলে এই কারণে আসছে। অনেক সময় কিছু কিছু থিওরিও অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করার পরে আন্ডারস্ট্যান্ডিং এ আসে। ঠিক আছে? করতে হবে। কেউ যদি বলো ভাইয়া আমি এত টাইম পাই না, ভাইয়া কিচ্ছু করার নাই, এর মধ্যেই করতে হবে, টাইম এর মধ্যেই বের করতে হবে। বিশ্বাস করো ভাইয়া, যারা ভালো করছে তাদের কারো হাতেই অফুরন্ত টাইম ছিল না, তাদের সবার হাতেই টানাটানি টাইপের টাইম টাইম ছিল। তো টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারতে হয়েছে। এই টাইমটা ম্যানেজ করতে গিয়ে তোমাকে হয়তো এই 2টা বছর কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে। আমি তোমাদেরকে বলি, আমি প্রফেশনালি ব্যাডমিন্টন খেলতাম। ইন্টারমিডিয়েটের 2 বছর আমি ব্যাটও হাতে নিইনি। আমার সব থেকে পছন্দের র্যাকেটটা আমি ধরি নাই, সময় হয় নাই, পারি নাই আমি। কারণ আমার তখন চিন্তা ছিল যে ভাই আমার কিছু একটা করা লাগবে। আমি চাইলে ওইভাবে, হ্যাঁ, 2-1 দিন কি খেলতে পারতাম না? পারতাম। মাঝে মধ্যে কি একটু খেলতে টেলতে পারতাম না? পারতাম। বাট আমার একটা ভয় ছিল, যদি আমি খেলতে গিয়ে আমার যদি আবার খেলার পোকাটা মাথায় চড়ে যায়, তখন তো আবার দেখা যাবে পড়াশোনায় অসুবিধা হবে। আমি খেলি নাই 2 বছর। তো তারপরে কি আমার খেলা থেমে থাকছে? একটা জায়গায় পৌঁছায় যাওয়ার পরে তুমি যেটা করতে চাও সেটা কি আর থেমে থাকে? থাকে না তো। আমি আর এর থেকে বেশি খেলছি, আমি বিভিন্ন টুর্নামেন্টস খেলছি, বুটেক্সের হয়ে খেলছি, সমস্যা হয় নাই। তো কিছু কিছু সময় কিছু কিছু জিনিস পাওয়ার জন্য তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইসও করতে পারতে হবে। ওই স্যাক্রিফাইসের মেন্টালিটিটা যখন তোমার থাকবে, তুমি তখন বুঝবা যে তোমাকে দিয়ে কিছু সম্ভব। তুমি এখন বড় কিছু অ্যাচিভ করতে যাবে, এখন জাস্ট পরিশ্রমটা কন্টিনিউ করতে হবে। অত বোঝার দরকার নাই, অত আহামরি স্টুডেন্ট হয়ে যাওয়ার কিছু হয় না। কেউই অত আহামরি ব্রেইন নিয়ে জন্মায় না, বুঝছো? খুব অল্প কয়েকজন ব্লেসড মানুষ যারা অনেক আহামরি ব্রেইন নিয়ে জন্মায়। বাকিরা আসলে গাইতে গাইতে গায়েন, বাকিরা আসলে নিজেদের হার্ড ওয়ার্ক করায় 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 ওই জায়গায় নেয়। সো তোমরাও নিজেদের মধ্যে এই এই বোধটা আনবা, এই বিশ্বাস রাখবা, এবং এই মেন্টালিটি সেট করবা যে ভাইয়া আপাতত কিছুদিন কিছু কিছু জায়গায় আমাকে একটু স্যাক্রিফাইস করতে পারতে হবে। ঠিক আছে? করে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে যাব, ইনশাল্লাহ তারপর ভালো কিছুই হবে। ঠিক আছে? প্র্যাকটিস করো একদম। কে কে করবা দেখি, আমার সাথে কে কে কমিটমেন্ট দিচ্ছ যে ভাইয়া আজকে থেকে আমি শুরু করব, আজকে থেকে আমার জার্নিটা শুরু, প্র্যাকটিসের জার্নিটা শুরু ভাইয়া, ইনশাল্লাহ আমি যতক্ষণ পারি
যেভাবে পারি আমি প্র্যাকটিস করার চেষ্টা করব, দেখি কে কে আছে। ইরফান আছে, ভেরি গুড। সবুজ আছে, মুনমুন আছে, নাসরিন আছে, জান্নাত আছে, মাহমুদুল আছে, ফিউচার ডিএমস এর সৈকত আছে, তাসফি আছে, মারুফা আছে, মাহমুদুল আছে, রিজওয়ানা জুথি আছে, ইয়াসমিন আছে, নাজিফা আছে, নওরিন আছে। অসাধারণ, অসাধারণ। আই লাভ মাই এবিসি আর্মি। দ্যাটস দ্য স্পিরিট গাইস, দ্যাটস দ্য স্পিরিট। আমি মুখ দিয়ে খালি বলছি, কমেন্টের বন্যা বসাই দিছে ওরা। অসাধারণ, অসাধারণ। আমি মন থেকে দোয়া করি এবং আমি বিশ্বাস করি আমার এবিসি আর্মি প্রত্যেকে এটা করে দেখাবে, প্রত্যেকে এটা করে দেখাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো, দ্যাটস দ্য স্পিরিট। চলো অঙ্কটা করি ভাইয়া। তাহলে এখন কি করব দেখো, প্রমাণের দিকে একটু তাকাবো। প্রমাণে এক্স স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, রাইট? আচ্ছা, তাহলে এখন এইটা অলরেডি এখানে আসছে, একটা কস থিটা এইখানে দেখতে পাচ্ছি। চলো কস থিটাটা কেমনে আনা যায়, কজ ইনভার্সটা তুমি ডানে নিয়ে যাও। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল কস থিটা। এটা কি বুঝতে পারছি ভাইয়া? এটা কি বুঝতে পারছি? আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছি। এখন দেখো, এখন দেখো, এখানে একটা রুট আছে, রাইট? এখানে একটা রুট আছে। এই তো তাহমিনা লেখছে আজকে থেকে আমার যুদ্ধ শুরু, দ্যাটস দ্য স্পিরিট। সাদিয়া সুলতানা লিখছে আজকে থেকে আমি শুরু করব, অসাধারণ। নুরুজ্জামান লিখছে ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এইটুকু বুঝছি। তাহলে খেয়াল করো এখানে কোনো রুট টুট নাই, আমরা একটা কাজ করবো, এই রুটটাকে সরাই দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাঁচি চলে আসতেছে, আমার একটু ঠান্ডা লাগছে। সবাই একটু দোয়া করো, রমজান মাস চলতেছে, আমরা যাতে ভাইয়ারা যাতে একটু সুস্থ থাকি। তোমাদের সৌরভ ভাইয়া, দাদা হচ্ছে চিকেন পক্স হয়েছে, দাদার শরীরটা একটু খারাপ, তো আমাদের জন্য একটু দোয়া করো। ওকে ভাইয়া, তাহলে একটা কাজ করি, এটাকে যেহেতু বর্গ করতে হবে, এটাকে এক সাইডে নেই, কস থিটাটাকে নিয়ে আসি। তাহলে কেমনে করবো, এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি প্লাস কস থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এইবার চলো দুই পাশে বর্গ করে দিই। বর্গ করে দিলে বলো তো ভাইয়া এটা কি হবে, এক্স স্কোয়ার। আচ্ছা, বর্গটা আমি লিখি, দুই পাশে বর্গ করে দিচ্ছি, এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল, এই পাশে কত হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমি করলাম। এইবার এইবার বর্গ করে দিব। চলো এটা বর্গ করে দিই, এটা বর্গ করে দিব। চলো এটা বর্গ করে দিব। সো এটা বর্গ করে দিলে, বর্গ করে দিলে কি আসবে বলো তো, বর্গ করে দাও, বর্গ করে দাও। বর্গ করে দিলে পুরোটা হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিই, হোল স্কোয়ারের সূত্রে এটা ভেঙে দিই। এটা ভেঙে দিলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, পুরোটা প্লাস 2xy ডিভাইডেড বাই এ বি কস থিটা। দেখছো এটা কিন্তু অলরেডি আসছে, এটা অলরেডি আসছে। আচ্ছা, প্লাস কজ স্কোয়ার থিটা, প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, আর এইটা এইটা নিজেদের মধ্যে সব গুণ করে দাও, এটা গুণ করে দাও, গুণ করে দিলে এটা হবে 1 মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার। আর এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস। বুঝছো গাইজ, এটা কি বুঝছো তোমরা? গাইজ এটা বুঝছো, এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আমার এবিসি আর্মি কি এটা বুঝছে? আমার এবিসি আর্মি কি এটা বুঝছে? আচ্ছা মাইনাস হবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনটা মাইনাস হবে বলো তো?
মাইনাস কস থিটা কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা মাইনাস হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, এটা আমি মাইনাস হবে, আচ্ছা ঠিক আছে, এটা মাইনাস হবে, ওকে ঠিক আছে, ডান। তাই না গাইস, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক করছি, ঠিক করছি, মাইনাস দিছি, সমস্যা নেই। আচ্ছা, সেটা বুঝছি, রাইট, এটা বুঝছি। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া, প্রমাণ চলে আসছে না? প্রমাণ চলে আসছে না, দেখো তো। এই পাশে, এই পাশে একটা আছে, এই পাশে সেম জিনিসটা একটা আছে, কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, তাই না? এবার দেখো, এই দুইটাকে তুমি বামে নিয়ে আসো, এই দুইটাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দুইটাকে বামে নিয়ে আসলে দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে এটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা প্লাস, দেখো তো কত হয় এটা, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটাকে বামে নিয়ে আসছি, মিলে গেছে কিন্তু, তাই না গাইস? ওকে, ইকুয়াল 1 ছিল, এই 1টা থেকে গেছে, আর এই কস কস স্কোয়ার থিটাটাকে ডানে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা। সো মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত? সাইন স্কোয়ার থিটা। দেখো তো মিলছে না? মিলছে না? মিলছে না? আচ্ছা, এটা বুঝো না এটা কেমনে করছি? আচ্ছা, এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, এই দুটা তো কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায় বলতে একটা থেকে এক সাইড থেকে আরেক সাইডে আনলে মাইনাস হয়ে যায় না? মাইনাস হয়ে যায়। তো এইটা আর ওইটা কাটাকাটি এমনিতেই চলে যাবে। আচ্ছা, এইখানে মাইনাস ছিল, তোমরা কি এই লাইন বুঝো নাই? কেউ কি এই লাইন বুঝো নাই? আমাকে বলো, কেউ কি এই লাইনটা থেকে ওইটাতে কেমনে আসছি বুঝো নাই? আচ্ছা, বুঝছি, ওকে ঠিক আছে। আমি এটা গুণ করছি নর্মালি, এই যে গুণ করছি, দুইটা রাশি দুইটা উৎপাদক গুণ করছি নিজেদের মধ্যে, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছি, গুড। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো এটা আমরা বুঝছি, এটা মিলে গেছে, পারবো। ঠিক আছে, ওকে, চলো এরপরে আরেকটা অঙ্ক, এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা কিভাবে করব। আচ্ছা, এটা কে লিখছে? আনিকা আক্তার, ও বুঝে, আচ্ছা এস 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 এস, আচ্ছা ঠিক আছে, এস এস নাও। এস এস নিতে নিতে, এস এস নিতে নিতে ভাইয়া একবার বলে দিই, ঠিক আছে ভাইয়া একবার বলে দিই, দেখো এটা দেওয়া ছিল, প্রমাণ করতে হবে ওইটা। আচ্ছা, তাইলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্রটা আমরা বসাইছি, এক্স ইন্টু ওয়াই মাইনাস রুট ওভার 1 - x² ইন্টু 1 - y² বসাইলাম। এইবার 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 কজ ইনভার্সটাকে আমি ডানে নিয়ে গেলাম, কজ ইনভার্সকে আমি ডানে নিয়ে গেলাম, হয়ে যাবে কস থিটা, হয়ে যাবে কস থিটা। তাহলে এই সাইডে কত থাকলো? এই সাইডে থাকলো এক্স ওয়াই বাই এ বি মাইনাস এই যে এটা পুরাটা, তাই কি না? আচ্ছা, এরপর কি করলাম? এই যে কস থিটাটা ডানে আছে, এটাকে বামে নিয়ে আসছি, বামে নিয়ে আসার কারণে এটা হইছে মাইনাস, ঠিক আছে, এক্স ওয়াই বাই এ বি মাইনাস কস থিটা। আর মাইনাস এই জিনিসটা আমি নিয়ে গেছি ডানে, মাইনাস এই পুরো জিনিসটা আমি নিয়ে গেছি ডানে, এটা প্লাস হয়ে গেছে। তারপরে আমি দুই পাশে বর্গ করছি, বর্গ করার কারণে এই পাশে রুটটা উঠে গেছে, এই পাশে রুটটা উঠে গেছে, এটা বর্গ করছি। আচ্ছা, বর্গ করার পর সূত্র বসাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইখানে কি করছি? এখানে কিচ্ছু করি না, এখানে জাস্ট গুণ করে দিছি। এই ওয়ান এর সাথে একবার এটা গুণ হবে, এটার সাথে একবার এটা গুণ হবে, দেন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করতাম, নর্মাল, নর্মাল গুণ, বুঝছো? নর্মাল গুণ করছি। আচ্ছা, তাহলে এই যে নর্মাল গুণটা করলাম, নর্মাল গুণ করলে 1 গুণ করলে আসবে 1, 1 দিয়ে তুমি এইটাকে গুণ করলে আসবে মাইনাস এইটা, তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 গুণ করলে হবে এইটা, বুঝছো? বুঝছো? তারপরে এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হলে থেকে যাবে এই পার্টটা। তাহলে দেখো, ওই পার্টটা আর এই পাশে বামে দুইটা সমান হয়ে গেছে না? এই দুইটা কাটাকাটি চলে যাবে না? এই দুইটা কাটাকাটি চলে যাবে। সো এই দুইটা কাটাকাটি করে দিছি, কিংবা এক সাইড থেকে আরেক সাইড আনলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, একই তো কথা। সেটাই করছি, করে দেওয়ার পরে তাহলে এখন দেখো, এইটাকে তুমি বামে নিয়ে আসছো, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এইটাকেও বামে নিয়ে আসছো, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, হয়ে গেল, বুঝতে পারছো? হয়ে গেল। তাহলে দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বুঝতে পারছো?
এই যেটা রাখলাম। আর এই পাশে দেখো, এই পাশে একটা কজ স্কোয়ার থিটা ছিল, এটাকে 1 এর পিছনে, আগে থেকেই তো 1 ছিল, 1টা এখানে আছে, কজ স্কোয়ার থিটাটাকে আমি ডানে নিছি, মাইনাস কজ স্কোয়ার থিটা হয়েছে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কত, সাইন স্কোয়ার থিটা। এই যে প্রমাণ চলে আসছে, বুঝতে পারছি? যারা বুঝো নাই তাদের জন্য আমি আবারও বললাম, ঠিক আছে? ওকে, স্ক্রিনশট ডান গাইস, এবিসি আর্মি, স্ক্রিনশট ডান, ঠিক আছে, ওকে। চলো পরেরটাই চলে যাই, দেখি tan ইনভার্স 1 মাইনাস এক্স, tan ইনভার্স 1 মাইনাস এক্স এক সেকেন্ড গাইজ একটু, ওকে, ব্যাক পেইন করতেছে প্রচুর, ওকে ঠিক আছে। তো দেখো এটা সমাধান করতে হবে, সমাধান করা মানে হচ্ছে এখান থেকে আমাকে এক্স এর মান বাইর করতে হবে, এক্স এর মান বাইর করতে হবে, ঠিক আছে? সমাধান করা মানে, আবার জান্নাত, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, কমেন্ট করতেছে, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, ডান। আচ্ছা, তাইলে এইবার দেখো এক্স এর মান বাইর করতে হবে। চলো ভাই এই অঙ্কটা কেমনে করব, দেখো তো পরের লাইনে আমি একটা কাজ করি, এই যে নিচে এখানে হাফ আছে, এটাকে এই পাশে পাঠাই দিলে 2 হয়ে যাবে না, 2 হয়ে যাবে না, এটাকে লেখা যাবে 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল, ডানে থেকে যাবে tan ইনভার্স এক্স। এটা কি বুঝছি? এটা বুঝছি, এই যে নিচের 2টা আমি বামে নিয়ে আসছি, বামে নিয়ে গেছি, আচ্ছা ঠিক আছে, বামে নিয়ে গেছি, 2 গুণ হয়ে গেছে। এবার দেখো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা ফেলবো, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা কি, 2 tan ইনভার্স এক্স সমান সমান হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমি এখানে বসাবো, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x, 2 ইনটু x কোনটা, x এই পুরাটা, 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল tan ইনভার্স x। বুঝছি, বুঝছি, হ্যাঁ। এবার উভয় পাশে ইনভার্সটা সরে যেতে পারবে, এবার উভয় পাশে ইনভার্সটা তুমি উঠাই দিতে পারো, যদি উঠাই দাও এই পাশে কত থাকে, এই পাশে থাকে 2 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, নিচে থাকে 1 মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, ওকে, ইকুয়াল, এই পাশে কত থাকে, এই পাশে থাকবে শুধু এক্স, দুই পাশ থেকে tan ইনভার্স এক্সটা উঠে গেছে, বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা বুঝলে এখন খুব ইজি হয়ে যাবে অঙ্কটা করা, এটা বুঝলে একদম ইজি হয়ে যাবে এখন অঙ্কটা করা। তাহলে এখানে তুমি একটু হিসাবটা করো, এখানে হিসাবটা করলে দেখো তো, উপরে থাকে 2 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস, উপরে থাকে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, নিচে কত থাকে, নিচে থাকে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, উপরে থাকবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, বুঝছো? জাস্ট লসাগু থিংস, জাস্ট লসাগু করছি, জাস্ট লসাগু করছি, ঠিক আছে, জাস্ট লসাগু করছি, উপরে নিচে লসাগু করছি, নিচে একটা লসাগু করছি। এবার নিচে লসাগু করার পরে, নিচে লসাগু করার পরে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, নিচে লসাগু করছি, এবার
আমি একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা কত থাকে, 2 × 1 - x / 1 + x। আর নিচেরটা কত, নিচেরটা হবে, তুমি খেয়াল করে দেখো এটা কত থাকে, এটা থাকে a² - b² এর সূত্রে বসাও। a² - b² এর সূত্র। তানহা সিদরাতুল, কিভাবে বুঝবো এক্স এর মান নির্ণয় করতে হবে? সমাধান করতে বলছে, প্রশ্ন দেখো, প্রশ্নে বলছে সমাধান করতে, তো কি সমাধান করবা? এক্স এর মানই তো বের করবা সমাধান করে, তাই না? এটাই করতেছি, এটাই করতেছি। ওকে, ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে আমার কত থাকলো, উপরে এটা রেখে দিছি, আর নিচে, নিচে এটা দেখো, a², 1 + x কে তুমি a ধরো, 1 - x কে তুমি b ধরো, a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র, ঠিক আছে, a² - b² এর সূত্র। তাহলে খেয়াল করো, a² - b² এর সূত্র কি, a + b, ইন্টু a - b, তাই না? ইন্টু a - b, এই যে। আর নিচে কত থাকে, নিচে থাকে হচ্ছে আচ্ছা, এটা এটা উল্টায় যাবে, আচ্ছা ঠিক আছে, এটা উল্টায় যাবে, এটা উল্টায় যাবে, এটা উল্টায় যাবে, পুরোটা উল্টায় যাবে। উল্টায় গেলে এটা নিচেরটা উপরে চলে আসবে, 1 + x হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল, ডানে কত থাকতেছে, ডানে থাকতেছে x, জাস্ট উল্টাইছি ভগ্নাংশ। এবার তুমি খেয়াল করো, এখান থেকে একটা, এখান থেকে একটা কাটা যায়, 1 + x একটা, এখান থেকে একটা কাটা যায়, নিচে ভেতরে x - x কাটা যায় এটাতে, আর এটাতে -1 + 1 কাটা যায়। তাহলে, তাহলে এখানে কত থাকে, এখানে থাকে 2 × 1 - x ইন্টু 1 + x, নিচে, নিচে থাকে, এখানে থাকে 2, আর এখানে থাকে 2x ইকুয়াল x, বুঝতে পারছো? একটা 2, একটা 2 উপরে নিচে কেটে দাও, জাস্ট নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি ভাইয়া। হ্যাঁ, তাহলে এরপরে উপরে কত থাকে, উপরে থাকে 1 - x², a - b ইন্টু a + b, a² - b² এর সূত্র। আচ্ছা, ইকুয়াল, এই 2x টা এই পাশে x এর সাথে গুণ হলে হয়ে যাবে 2x², 2x², এই 2, এই x²টাকে তুমি ডানে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে 2x² + x² ইকুয়াল 1। তারপরে, তারপরে এখানে তুমি পাবা 3x² ইকুয়াল কত পাবা, 1 পাবা। ওকে, এরপর দেখো x² সমান সমান তুমি কত দেখতে পাও, 1/3। তাহলে x এর মান কত ভাইয়া, x এর মান হচ্ছে ±1/√3, বুঝছো? এই হচ্ছে আমাদের x এর মান। এই x এর মান 0.5, x এর মান 1, এটা কেমনে আসলো, এটা কেন আসলো? 0.5 আর 1 কেমনে আসে? 0.5 আর 1 কেমনে আসে? এটা তো 0.5 আর 1 আসবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, এইবার একটা জিনিস খেয়াল করো, এক্স এর মান কয়টা আসছে, এক্স এর মান কয়টা আসছে, দুইটা আসছে না, এক্স এর মান দুইটা আসছে, কিন্তু এটা এক্স এর কয় ঘাত রাশি ছিল, এইটা এক্স এর কয় ঘাত রাশি ছিল, এক ঘাত রাশি ছিল। তুমি দেখো, এখানে এক্স এর পাওয়ার কত ছিল, এক্স এর পাওয়ার 1 ছিল, এক্স এর পাওয়ার 1 ছিল, এখানে আসছে কয়টা মান, এখানে আসছে কয়টা মান, এখানে আসছে দুইটা মান, তাই না? এখানে আসছে দুইটা মান। এখন কি করতে হবে, এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে, এক্স এর মান বসায় দেখতে হবে কোনটা মিলে। দেখো, দেখো ধরো x = 3, কথার কথা, x = 3 কথার কথা, তারপরে লাইনে তুমি যদি এটাকে বর্গ করো, x² ইকুয়াল কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তারপরে যদি তুমি রুট করো, তখন x এর মান কয়টা আসবে, +-3 না, দুইটা আসলো না, ছিল কয়টা, একটা, তুমি বর্গ করছো, তো একটা মূল এক্সট্রা আসছে। তাহলে কোন মূলটা এক্সট্রা, কোন মূলটা এক্সট্রা আসছে সেটা আমরা কেমনে বুঝি, ওই যে এখানে নিয়ে নিয়ে বসায় দেখি মিলে কিনা, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা করতে হয়, ভেরিফিকেশন টেস্ট, ঠিক আছে। তো তুমি চাইলে এই এক্স এর মান একবার 1/√3 এখানে বসাবা, বসায় দেখবা, আর আরেকবার এক্স এর মান
-1/√3 বসাবা, বসায় তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখবা। ঠিক আছে, নাও এই হচ্ছে, এটা ভাইয়া বলে দিলাম, এটার আমি শুদ্ধি পরীক্ষাটা করতেছি না, তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখাবা, দুইটাই বসাবা, বসায় দেখাবা কোনটার জন্য মিলে। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা করে তুমি দেখবা, শুদ্ধি পরীক্ষা করে দেখবা, পারবা? ওকে, এইবার আসো, এইবার আসো বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের আর কয়েকটা সূত্র আছে সমাধানের, সাধারণ সমাধান, সাধারণ সমাধান। দেখো, সাধারণ সমাধান, আমরা এখন এইটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণ সমাধান কি জিনিস ভাইয়া? এটা এটা ভাইয়া কি জিনিস সাধারণ সমাধান? আচ্ছা আচ্ছা, তুমি দেখো তো ভাইয়া, সাইন থিটা ইকুয়াল যদি হাফ হয়, ধরো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল হাফ। আসিফুল ইসলাম ভাইয়া, শুদ্ধি পরীক্ষা করে কি দেখাতে হবে? ভাইয়া শুদ্ধি পরীক্ষা করে এখানে দুইটা মান আসছে, একটা আসছে +1/√3, একটা আসছে -1/√3। ঠিক আছে, তো কোনটা হয় তুমি নিয়ে বসায় দেখবা, এই যে এই সমাধানে এইখানে এই লাইনের মধ্যে এক্স এর মান একবার 1/√3 ধরবা, এক্স এর মান একবার -1/√3 ধরবা। ঠিক আছে, ধরে দেখবা যে কোনটার জন্য মিলে, +1/√3 এর জন্য এটা ডান পক্ষ বাম পক্ষ মিলে, নাকি -1/√3 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ মিলে। একটার জন্য মিললো, আরেকটার জন্য যদি না মিলে থাকে, তাহলে যেটা মিলে নাই ওটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ইঞ্জিনিয়ার রিয়াদ, শুদ্ধি পরীক্ষা কি ভাইয়া? এটা তুই কি জিজ্ঞেস করলি ভাইয়া? তোর নামের আগে তুই ইঞ্জিনিয়ার দিছস, শুদ্ধি পরীক্ষা কি এটাও জানতে চাচ্ছে। ঠিক আছে, এসএস নিবে, রাইট, এসএস নাও, এসএস নাও। ও আচ্ছা, আসিফুল ইসলাম, না ভাইয়া, এটা কি ম্যাথের সাথে কি লিখতে হবে? ম্যাথের সাথে কিছু লিখতে হবে না, ম্যাথের সাথে কিছু লিখতে হবে না, তুমি লিখবা যে এক্স ইকুয়াল 1/√3 হলে, আচ্ছা আমি দেখাই দিই, দাঁড়ো আমি দেখাই দিই। দেখো, তুমি একটা কাজ করো, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে আমার সাথে সাথে করো, হাতে যদি ক্যালকুলেটর থাকে আমার সাথে সাথে হিসাবটা করো, আমি বললাম। ও ইঞ্জিনিয়ার রিয়াদ মজা নিছে, আচ্ছা ঠিক আছে। তুমি এটা আবার আমারে কনফিউজ করে দিছো, আমি তো ভাবলাম আমিও তো ইঞ্জিনিয়ার, আমি তো জীবনে জিজ্ঞেস করি নাই শুদ্ধি পরীক্ষা কি। হ্যাঁ, যদি দুইটাই ঠিক হয়, দুইটাই দুইটাই নিতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে পারো ট্যান ইনভার্স আনতে? আনতে পারবা, দেখো ক্যালকুলেটরে তুমি একটু করে দেখো, এই যে শিফট দিয়ে ট্যান দাও, ট্যান ইনভার্স চলে আসবে। 1 মাইনাস এই যে 1/√3, এটা বসাও, এটা বসাও, বসায় তুমি দেখো। ঠিক আছে, এটা তুমি বসায় দেখো ক্যালকুলেটরে। যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এটা কিন্তু ইজিলি হয়ে যাবে, এটা ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, তুমি একবার 1/√3টা বসায় দেখো, নিচে হচ্ছে 1+√3। ঠিক আছে গাইজ, বুঝছো? বুঝছো এটার মান কত আসে? এটার মান আসছে 15, এই সাইডের মান আসছে 15, এই সাইডের মান আসছে 15। ঠিক আছে, 1/√3 বসানোর কারণে। এবার এইখানে কত আসে দেখো, এইখানে কত আসে দেখো, বাম পক্ষে আসছে 15, 1/√3 বসে এক্স ইকুয়াল 1/√3 এখানে বসাইছি, বসায় আমি পাইছি বাম পক্ষে পাইছি 15, বাম পক্ষ আসছে 15, ডান পক্ষতে দেখো তো ট্যান ইনভার্স 1/√3। হ্যাঁ, এটাও 15ই আসছে, রাইট, এটা 15 আসছে, বুঝতে পারছো? এটা 15 আসছে, এইটা 15 আসছে। আচ্ছা, এটা 15 আসছে, রাইট সাইডও 15ই আসবে, বোঝাই যাচ্ছে রাইট সাইড যে 15 আসবে, বোঝাই যাচ্ছে। কারণ ট্যান ইনভার্স তুমি যদি এখানে 1/√3 বসাও, তাহলে ট্যান ট্যান কত ডিগ্রি এর মান? 1/√3, 30 ডিগ্রি এর মান। ট্যান ইনভার্স 1/√3, এটার মান আসবে 30 ডিগ্রি, এটার মান আসবে 30 ডিগ্রি, এই পুরাটার মান আসবে 30 ডিগ্রি।
তো 30 রে 2 দিয়ে ভাগ করলে 15ই আসবে, বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে। এবার তুমি 1/-1/√3 বসায় দেখো। হ্যাঁ, এইবার -1/√3 বসায় দেখো, এক্স এর ভ্যালু -1/√3 বসাও দেখো, তাহলে এটা কত আসে দেখি আমরা, -1/√3। তুমি এটা খাতা কলমে করবা, আমি কিন্তু খাতা কলমে করি নাই, তুমি এটা বসাবা, বসায় দেখবা, ঠিক আছে। হ্যাঁ, এই যে মাহফুজ লিখছে যে মাইনাসটা দিয়ে মিলে না, রাইট, মাইনাস দিলে মিলবে না, এই জন্য শুদ্ধি পরীক্ষা করতে হয়েছে, দেখছো, তুমি 2টা পাইছো, বাট ওইখানে একটা দিয়ে হবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে +1/√3। বুঝছি, বুঝছি গাইজ, এই তো, সাবাস, 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 ওরা আমার আগে করে ফেলতেছে, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটার জন্য মিলতেছে, এইটার জন্য মিলতেছে ভাইয়া, আর মাইনাসটার জন্য মিলতেছে না, মাইনাসটার জন্য মিলবে না, ঠিক আছে। মাইনাসটা নিয়ে তুমি বসায় দেখবা মিলে নাই। এটার জন্য মিলবে না, এটার জন্য মিলবে না, পারবো। ওকে, ঠিক আছে, চলো এবার ভাইয়া যেটা বলতেছিলাম, দেখো, একটু মনোযোগ দাও গাইজ, একটু মনোযোগ দাও, এটা আমি একটু বুঝাই, একটু মনোযোগ দাও, আজকে কিছু জিনিসপত্র আসবে, বুঝলে খুবই ইজি, না বুঝলে খুবই কঠিন মনে হবে। আরেকবার ভাইয়া, আরেকবার ওয়ার্নিং দিতেছি আমি, আচ্ছা ঠিক আছে, আমরা 1 ঘন্টা পড়ার পরে ভাইয়া কিন্তু আজকে ক্লাসটা একটু বেশিক্ষণ পড়াবো, ঠিক আছে, ক্লাসটা একটু বেশিক্ষণ পড়াবো। আহ ক্লাসটা যখন শেষ হওয়ার কথা, শেষ হওয়ার কথা কয়টা, 12:30টায়, 12:30 না, পৌনে পৌনে 1টায় শেষ হওয়ার কথা। ভাইয়া একটু এক্সট্রা সময় নিব আজকে, ঠিক আছে, সবার কাছে আগে বলে দিচ্ছি। সো বোর যাতে না হয়ে যাও, ভাইয়া মাঝখানে ব্রেক দিব, ঠিক আছে, তোমাদের সাথে একটু গল্প টল্প করবো, ব্রেক দিব। আহ দেখি একটা ম্যাজিক দেখাইতেও পারি, আজকে একটা ম্যাজিক দেখাইতেও পারি, ঠিক আছে। আচ্ছা, তো যখন বোর হয়ে যাবা, একটু তোমাদের সাথে আড্ডা টাড্ডা দিব, 5 মিনিটের ব্রেকে আমরা একটু ম্যাজিক ট্যাজিক দেখে আমরা আসবো, ঠিক আছে, আবার মাইন্ড ফ্রেশ করে আবার পড়বো, ঠিক আছে গাইস, ডান। ওকে, ঠিক আছে, তো চলো এখন দেখি, সাইন থেটা ইকুয়াল হাফ, সাইন থেটা ইকুয়াল হাফ, যখন সাইন থেটা ইকুয়াল হাফ থাকে, এটা দিয়ে তুমি কি বুঝো, এটা দিলে তুমি খেয়াল করো, তাহলে থিটা এর মান তোমার কত লিখতে হয়, থিটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ, তাই না। তো এটা কত আসে, এটা আসে, তুমি লিখো যে সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রি এর মান হাফ, 30 ডিগ্রি এর মান হাফ, তাই না, সাইন 30 ডিগ্রি এর মান হাফ, কিংবা আমি যদি এইভাবে বলি, সাইন থিটা ইকুয়াল হাফ মানে হচ্ছে, সাইন থিটা ইকুয়াল হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তারপরে আমরা কি লিখি, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাই না, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। কিন্তু ভাইয়া তুমি একটা কাজ করো, হ্যাঁ ফাহিম আহমেদ, এই 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 ডিস্টার্ব গুলা করবি না, পোল দেন 100 বার লিখতেছে, এই ডিস্টার্ব গুলা করবি না, ঠিক আছে ভাইয়া, মনোযোগ দে, মনোযোগ দে, বোঝ, পোল টোল দিব, সবই দিব, প্যারা নেই, আগে বোঝ এটা, ঠিক আছে। তো যেটা বললাম যে থিটা এর মান 30 ডিগ্রি তুমি লিখছো, তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর থাকে, দেখো তো সাইন 150 ডিগ্রি এর মান কত, ক্যালকুলেটরে বসাও তো গাইস, হ্যাঁ ক্যালকুলেটরে বসাও তো, সাইন 150 ডিগ্রির মান কত, দেখো তো, সাইন 150 ডিগ্রির মান বসাও তো ক্যালকুলেটরে, দেখবা ক্যালকুলেটর তখনও দিবে হাফ, ক্যালকুলেটর হাফ দিচ্ছে, রাইট। আচ্ছা, তাহলে সাইন, এরপরে দেখো সাইন 390 ডিগ্রি এর মান বসাও, 390, সাইন 390 বসায় দেখো তো, সাইন 390 বসায় দেখো তো, সাইন 390 বসাইলেও হাফ পাবা, বুঝছো, হাফ পাবা। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল হাফ, এটা যে আমি থিটা ইকুয়াল 30 ডিগ্রি লিখছি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি লিখছি, এটা ভুল না, এটা ভুল না, কিন্তু এইটাই একমাত্র সমাধান না, রাইট, এটাই একমাত্র সমাধান না, এটার আরো কয়েকটা আছে, তাই কি না, সাইন 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ, সাইন 150 ডিগ্রি এর মান হাফ, সাইন 390 ডিগ্রি এর মানও হাফ, তাই কিনা ভাইয়া, সবগুলোর মান হাফ না, এরকম আরো লিখা যাবে, এরকম আরো লিখা যাবে। তাহলে থিটা এর মান কত, থিটা এর মান কত কত হইতে পারে, 30 ডিগ্রি হইতে পারে, 150 ডিগ্রি হইতে পারে, 390 ডিগ্রি হইতে পারে, আরো অনেক হইতে পারে, তাই না, আরো অনেক হইতে পারে না।
তাহলে দেখো সমাধান কি একটা? না, সমাধান একটা না। যেইটা আসছে প্রথমে আমরা যখন নর্মালি লিখি সাইন থিটা ইকুয়াল হাফ হলে থিটা এর মান 30 ডিগ্রি, এটা আসলে আমরা মুখ্য মানটা লিখি। এটাকে আমরা বলি মুখ্য মান, রাইট? আমরা আসলে মুখ্য মানটা লিখি, কিন্তু ওইটা ছাড়াও আরো অনেকগুলা মান হওয়া সম্ভব না? বুঝতে পারছো? আরো অনেকগুলা মান হওয়া সম্ভব। তো সবগুলা মানকে আমি যদি সমাধান করতে চাই, দেখো সাধারণ সমাধান কি বলছিলাম, সাধারণ সমাধান করব আজকে। সাধারণ সমাধান মানে হচ্ছে সবগুলা মানকে আমি একটা প্যাটার্নে প্রকাশ করব, সেটাই হচ্ছে সাধারণ সমাধান। বুঝতে পারছি? আমি যদি শুধু 30 ডিগ্রি লিখি, কিংবা শুধু দুইটা নেই 30 আর 150 নেই, কিংবা তিনটা নেই 30 150 390 নেই, তাহলে কি হইলো? আরো তো অনেকগুলা মানের জন্য, আরো অনেকগুলা কোণের জন্য সাইনের মান হাফ দেখাবে, তাই না? অনেকগুলার জন্য হাফ দেখাবে। তাহলে আমি কয়টা নিব? আমি তো নিয়ে শেষ করতে পারবো না। এই জন্য এই সবগুলাকে একটা জেনারেল ফর্মুলা দিয়ে আমি প্রকাশ করব। এইটাকেই আমরা বলতেছি সাধারণ সমাধান। বুঝছি ভাইয়া? এটাকেই আমরা বলতেছি সাধারণ সমাধান। ঠিক আছে, সাধারণ সমাধান। আচ্ছা, এখন এই সাধারণ সমাধানগুলা বের করার জন্য, গ্রাফে বের করার জন্য, সাইন কস ট্যান সবগুলার জন্য আমরা এখন গ্রাফে কয়েকটা জিনিস শিখবো। সবাই একটু মনোযোগ দিই, ঠিক আছে? একটু মনোযোগ দিই ভাইয়া। এই জিনিসটা বুঝলে এই পুরা চ্যাপ্টারটাই অনেক ইজি হয়ে যাবে। আমাদের অনেকগুলা সূত্র থাকবে, পুরা চ্যাপ্টারটাই অনেক ইজি হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই জিনিসটা যারা একটু মনোযোগ দিয়ে বুঝবে তাদের কাছে আজকের ক্লাসটা পানি পানি। মানুষ এত কম কেন? লিনটা লিখছে, লিনতা নাকি লিনটা? কোনটা তোমার নাম? লিনটা তোমার নাম আসলে কোনটা? আচ্ছা, মানুষ এত কম কেন? এই যে ঘুমাচ্ছে মনে হয়, এগুলো উঠে না, সব বাটপার, এগুলো পড়াশোনা না করে ঘুমাচ্ছে এখন। আর ক্লাসে আসলে বলবে, ভাইয়া কি করলে আমি বুয়েটে চান্স পাবো? ভাইয়া কি করলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো? ভাইয়া আমার ড্রিম তো ঢাকা মেডিকেল। হ্যাঁ, ফুলফিল করবো, হবে, সব ড্রিম ফুলফিল হবে। স্বপ্ন না, স্বপ্ন দেখ, তুই লাইভ ক্লাসের সময় ঘুমাই থেকে স্বপ্নই দেখ, ফুলফিল হবে সব। ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, এছাড়া অনেকের কলেজ আছে হয়তো, ঠিক আছে, কিন্তু আমার জানা মতো অনেক কলেজ বন্ধ দিয়ে দিছে। এছাড়া অনেকেরই কলেজ আছে, যারা কলেজে আছে তাদের কথা বাদ, তারা তো একটা না একটা কিছু করতেছে, কিন্তু যেগুলা ঘুমাইতেছে ওগুলার কথা আলাদা। আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, দুইটা অক্ষ আঁকছি। ত্রিকোণমিতিক অক্ষ, দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ আমরা কেমনে বের করি? কোণ বের করি এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করে না? তাই কি না? তাহলে তুমি খেয়াল করো, তুমি যদি এক্স অক্ষের উপরে থাকো তাহলে তোমার কোণ কত ডিগ্রি? এক্স অক্ষের উপরে যদি আমি থাকি, আমার কোণ কত ডিগ্রি ভাইয়া? এক্স অক্ষের উপরে থাকলে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই না? আমরা একটু অবজার্ভ করি, চলো। এক্স অক্ষের উপরেই যদি তুমি থাকো, কোন রেখা যদি এক্স অক্ষের উপরে থাকে, তাহলে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই কিনা? আচ্ছা, আচ্ছা, এইবার এইবার ভাইয়া তুমি আমাকে বলো, যদি এই রেখাটা তুমি ঘুরাও, এই যে এক্স অক্ষের উপরে যদি তুমি একটা রেখা রেখে দাও, তাহলে তার কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই কিনা? এইবার তুমি ঘুরাও, ঘুরায় ওয়াই অক্ষের উপর আনো। ওয়াই অক্ষের উপরে আসলে কোণ কত ডিগ্রি হবে? বলতো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ভাইয়া, কি এটা বুঝাইতে পারছি? 90 ডিগ্রি, এটা কি বুঝছি? এইখানে এক্স অক্ষের উপরে এটা 0 ডিগ্রি, একটু বুঝো ভালো করে। 0 ডিগ্রি তুমি ওয়াই অক্ষ বরাবর ঘুরায় নিয়ে আসছো, তুমি এইখানে নিয়ে আসছো, কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এইবার দেখো তুমি এইটাকে আবার এই যে এইখান থেকে ঘুরায় তুমি নেগেটিভ এক্স অক্ষের উপর আনছো, তাহলে কোণ কত ডিগ্রি? এইখানে যদি আনো, কোণ কত ডিগ্রি? এখানে যদি আনো, কোণ হচ্ছে পাই, রাইট? 180 ডিগ্রি, পাই কিংবা 180 ডিগ্রি। এটা কি বুঝছো? বুঝছি? আচ্ছা, এটা হচ্ছে পাই কিংবা 180 ডিগ্রি।
ওকে, ওকে, এইবার তুমি যদি আরো 90 ডিগ্রি ঘুরো ভাইয়া, তুমি যদি আরো 90 ডিগ্রি ঘুরো, তুমি যদি আরো 90 ডিগ্রি ঘুরো, এই যে এখান থেকে যদি আরো 90 ডিগ্রি ঘুরো, ঘুরে যদি তুমি নেগেটিভ ওয়াই অক্ষে আসো, তাহলে এইখানে আসলে কোণ কত ডিগ্রি? এইখানে হচ্ছে 2π/3, সরি 3π/2, কি বলতেছি 3π/4, 3π/4, তাই না? এখানে হচ্ছে 3π/4। আচ্ছা, 3π/4। এইবার তুমি যদি এইবার তুমি যদি এইবার তুমি যদি আরো 90 ডিগ্রি ঘুরো, আরো 90 ডিগ্রি ঘুরে আবার 0 ডিগ্রির উপর আসো, আবারও এক্স অক্ষের উপরে আসো, তাইলে কত কোণ উৎপন্ন হইলো? প্রথমে তুমি 90 ডিগ্রি ঘুরলা π/2, দেন তুমি আরো আসলা নেগেটিভ এক্স অক্ষে, নেগেটিভ এক্স অক্ষে গেলে তোমার কোণ কত হলো? পাই। তুমি আরো ঘুরলা, আরো 90 ডিগ্রি ঘুরে তুমি নেগেটিভ ওয়াই অক্ষে আসছো, এখানে আসলে কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে 3π/4। তুমি আরো ঘুরলা, ঘুরে আবার আগের জায়গায় আসছো, এবার তুমি কত কোণ উৎপন্ন করলা? কত কোণ উৎপন্ন করলা? কোনটা, এটা 3π/2 হবে? তাবাসসুম ফাইজা নাকি? কোনটা? এই তুমি কমেন্ট লিখতেই আসো। 3π/2 না, ওইটা 3π/4 হবে। ও আচ্ছা আচ্ছা, 3π/2, হ্যাঁ ঠিক আছে, ভুল লিখছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 3π/2 ঠিক আছে। হ্যাঁ 3π/4 তো উল্টা, অন্য জিনিস। 3π/2, হ্যাঁ রাইট, 3π/2 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তুমি খেয়াল করো, এরপরে তুমি 3π/2 থেকে আবার ঘুরছো, আবার ঘুরে তুমি কোথায় আসছো? এই রেখার উপরে আসছো। এই রেখার উপরে যদি তুমি আসো, তাহলে এখন কোণ কত ডিগ্রি? পুরা একবার ঘুরে আসছো না? পুরা একবার ঘুরে আসছো, তাহলে কোণ কত ডিগ্রি হইলো? 2π হইলো। আমার কথা কি বুঝতে পারছো? 2π হইলো, তাই না? পুরা একবার ঘুরে আসলে 2π হইলো। তারপরে তুমি খেয়াল করো, তারপর তুমি আরো একবার এখান থেকে এখানে ঘুরে আসো, তাহলে কত হবে? কোণ কত হবে? 4π। তাহলে কোণ হবে 4π। তাহলে ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে তোমার কোণ কত হয়? 0, 2π, 4π, রাইট? এরকম হয় না? 2π করে করে বাড়তে থাকবে। প্রথমে ছিল 0, তারপরে পুরা একবার ঘুরে আসছো তুমি 2π, তারপর আরো একবার ঘুরে আসছো 4π, তারপর যদি আরো একবার ঘুরে আসো হয়ে যাবে কি? আরো 2π বাড়বে, আরো 2π বাড়বে, হয়ে যাবে 6π, তাই কি না? 6π। তাহলে তুমি খেয়াল করো, এই যে ধনাত্মক এক্স অক্ষ, এই ধনাত্মক এক্স অক্ষে আমি সবগুলা পাইলাম 0, 2π, 4π, 6π। দেখো তো সবগুলা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ? সবগুলাতে পাই আছে, তার সামনে একটা জোড় সংখ্যা। সবগুলা পাইয়ের গুণিতক, কিন্তু তার সামনে একটা জোড় সংখ্যা। এটা কি বুঝতে পারতেছো? দেখো সবগুলার ক্ষেত্রে দেখো, এটাকে লিখতে পারো 0 × পাই, প্রথমটাকে লিখতে পারো 0 × পাই, পরেরটা 2π, তারপরটা 4π, তারপরটা 6π। এটা কি বুঝছো? সবগুলা পাইয়ের জোড় গুণিতক, রাইট? কে বুঝতে পারেনি? কে বুঝতে পারেনি আমাকে বলুক। 2 করে বৃদ্ধি পায়, রাইট, রূপা খাতুন লিখছে। হ্যাঁ, ওকে, বুঝছি। এইবার দেখো, এইবার তুমি ওয়াই অক্ষটার উপর দেখো, তাহলে যদি তুমি একবার ঘুরো, পাচ্ছ π/2। তারপরে তুমি যদি এই অক্ষের উপর আবার কত ঘুরলে আসবা? আবার 2π ঘুরে যদি আসো এই অক্ষটার উপরে, প্রথমে একবার ঘুরছো, একবার ঘুরলে π/2, তারপরে যদি আরো 360 ডিগ্রি ঘুরে আসো, তাহলে আবারও এখানেই থাকবা না? তাহলে তাইলে কোণ কত হবে টোটাল? বলো তো? প্রথমে π/2, তারপরে যদি তুমি আরো 2π ঘুরে আসো, আরো 2π যদি ঘুরে আসো, তার মানে তাহলে তুমি এখন টোটাল কত ঘুরে আসছো বলো? টোটাল কত ঘুরে আসছো বলো? প্রথমে π/2, তাহলে তার সাথে আরো 2π ঘুরে আসছো, রাইট? আরো 2π ঘুরে আসছো। বুঝো নাই মনে হয় গাইস, বুঝো নাই না? তুমি খেয়াল করো, 2π এর পরে আরো π/2 এর পরে আরো 2π ঘুরে আসছো, 2π ঘুরে আবারও এখানে আসবা, তাহলে ওইটা কত হবে? ওইটা হবে 5π/2, 5π/2। তারপরে তুমি যদি আরো 2π ঘুরে আসো, আরো 360 ডিগ্রি ঘুরে আসো, এটা কত হবে? এটা হবে 9π/2, তাই না? এটা কি বুঝছো? তাহলে ওয়াই অক্ষের উপরের দিকে অ্যাঙ্গেল গুলা কত? π/2 অথবা
5π/2 অথবা 9π/2। এটা কি বুঝছি? এটা কি বুঝছি? এটা মনে হয় বুঝি নেই, এটা মনে হয় বুঝি নেই। গাইজ বুঝছো? রাইট, প্রথমটা পাওয়া গেল 2π/2, তারপরে 2π ঘুরে আসছি, তারপরে আবার পুরা 360 ডিগ্রি ঘুরে আসলে কত হবে? π/2 প্লাস 2π, তাহলে হবে 5π/2। তারপর আবার 2π ঘুরে আসলে কত হবে? 5π/2 প্লাস 2π, দ্যাট মিনস 9π/2। এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার তুমি এইটাতে আসো, নেগেটিভ এক্স অক্ষে আসো, নেগেটিভ এক্স অক্ষে আসো, এই যে এইটাতে আসো, নেগেটিভ এক্স অক্ষে। নেগেটিভ এক্স অক্ষে প্রথমে পাওয়া গেল পাই, তাই না? এই যে প্রথমে পাওয়া গেল পাই। আচ্ছা, এরপর আবার কত ঘুরে আসতে হবে? 2π যোগ করে দিতে হবে। এরপর আবার 2π যোগ করে দিতে হবে। 2π যদি যোগ করো তাহলে আগে ছিল পাই, 2π যোগ করলে হবে 3π, তাই কিনা? তাই কিনা? তারপর আবার যদি 2π ঘুরে আসো তাহলে 3π এর সাথে আবার কত অ্যাড হবে? 2π, তাহলে কত হবে? 5π। এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল গুলা কত? পাই, 3π, 5π, এরপরটা কত হবে? আরো 2π বাড়বে, দ্যাট মিনস 7π, রাইট? এরকম করে চলতে থাকবে। এবার আমাকে বলো তো, এবার আমাকে বলো তো ভাইয়া, ওয়াই অক্ষের নিচের দিকের অ্যাঙ্গেল গুলা তাহলে কি হবে? প্রথমটা পাওয়া গেছে 3π/2, পরেরটা কত পাওয়া যাবে? 3π/2 এর সাথে এই যে প্রথমটা পাওয়া গেছে, এই যে প্রথম অ্যাঙ্গেলটা পাওয়া গেছে 3π/2, তারপরে কি হবে? তারপরে আবার 360 যোগ হবে, তাই না? আবার 360 যোগ হবে, 360 যোগ হইলে বা 2π যোগ হইলে, 2π যোগ হইলে এটা কত আসবে? এটা কত আসে দেখো, এটা আসবে 7π/2, এটা আসবে 7π/2, বুঝছো? এটা আসবে 7π/2। পরেরটা কি আসবে? পরেরটা আসবে 11π/2, 11π/2, বুঝছো? বুঝছো? আচ্ছা, এটা বুঝা গেছে? এটা কে বুঝে নাই ভাই আমাকে বলো, এটা কে বুঝে নাই? এই যে আমি অ্যাঙ্গেল গুলা ঘুরে ঘুরে কত কত কোণ উৎপন্ন হয় এক একটা অক্ষের উপরে, সেটা আমি বুঝাচ্ছি, এটা কে বুঝে নাই আমাকে বলো। আমি আবার বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, সুচি দাস বুঝে নাই, আচ্ছা ঠিক আছে, 3 বন্ধু বুঝতে পারছে। ওকে 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 ওকে, ডান, গুড গুড, সবাই বুঝছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, যেই কয়েকজন আছে পূর্ণ মনোযোগে আছে, অসাধারণ, লাভ ইউ গাইস, লাভ ইউ, অসাধারণ। আচ্ছা, আহ আচ্ছা, মুবাশশির বুঝতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ভাইয়া বলতেছি, আরেকবার বলি, তনিমা ইসলাম। আচ্ছা, আরেকবার বলি, দেখো, কোনো একটা রেখা, কোনো একটা রেখা যদি এক্স অক্ষের উপরে থাকে, কোনো একটা রেখা যদি এক্স অক্ষের উপরে থাকে, দেখো একটা রেখা, একটা রেখা যদি এক্স অক্ষের উপরে থাকে, এই অক্ষটার উপরে থাকে, এই অক্ষটার উপরে থাকলে কোণ কত ডিগ্রি? শুরুতে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তারপরে তুমি যদি আরো 360 ডিগ্রি ঘুরে আসো, এই রেখার উপরেই থাকবা না? এইখানে ছিলা, তুমি যদি আরো 360 ডিগ্রি ঘুরে আসো তাহলে এই রেখার উপরেই থাকবা না? তাহলে পুরো 300 একবার ঘুরে আসলে কত কোণ উৎপন্ন হবে? একবার ঘুরে আসলে কত কোণ উৎপন্ন হবে? 2π। তাহলে জিরোতেও তুমি এই রেখার উপরে আসো, 2π ঘুরে আসলেও তুমি এই রেখার উপরেই আসো। এরপর যদি আরো 2π ঘুরে আসো, 360 ডিগ্রি ঘুরে আসো, আরো 360 ডিগ্রি ঘুরে আসলে কত কত কোণ উৎপন্ন করলা? 4π। তাহলে 4π এর জন্য তুমি এই রেখার উপরেই থাকবা। এরপরে আরো 2π ঘুরে আসো, আরো 2π ঘুরে আসো, বুঝতে পারছো? 4π হওয়ার পরে আরো 2π ঘুরে আসো, তাহলে টোটাল কত পাই হলো? 6π হলো। 6π এর জন্য তুমি এই রেখার উপরেই থাকবা, এটা কি বুঝছো? ওকে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে π/2 এর জন্য সেম, ওয়াই অক্ষের উপরের দিকটাও সেম, ওয়াই অক্ষের উপরের দিকটাও সেম। তাহলে এখন একটা কাজ করি ভাইয়া, একটা কাজ করি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকটা, এক্স অক্ষের যে ধনাত্মক দিকটা আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকটার আমরা সাধারণভাবে এটাকে প্রকাশ করি। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে অ্যাঙ্গেল গুলার দিকে একটু তাকাও তো, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে অ্যাঙ্গেল গুলার দিকে একটু তাকাও, এগুলা সব পাইয়ের জোর গুণিতক না? এগুলা সব পাইয়ের জোর গুণিতক না? এটা কি বুঝতেছো? এক্স অক্ষের ধনাত্মক দিকটা, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকটা, এই অক্ষটা, এই অক্ষটার একটা নাম দিব আমরা, এই অক্ষটার একটা নাম দিব, এই অক্ষটাকে আমি সাধারণভাবে প্রকাশ করব, সাধারণভাবে প্রকাশ করব, সেটা কি? সেটা হচ্ছে n টু n পাই। দেখো, একটা জোড় সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না?
2n পাই, একটা জোড় সংখ্যাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি না? বুঝছো? 2n পাই। ব্রেক দিব ভাইয়া, আমি এটা একটু পড়াইনি, এই কনসেপ্টটা বুঝাইনি, আমি ব্রেক দিব, ব্রেক দিয়ে আমি অঙ্ক করাই দিব। একটু অঙ্ক, একটু কনসেপ্টটা বুঝো। হ্যাঁ, একটু একটু ভাইয়া, একটু মনোযোগ আকর্ষণ করতেছি, এই কনসেপ্টটা বুঝে আমি ব্রেক দিব, ঠিক আছে? বুঝে আমি ব্রেক দিব। আচ্ছা, তাহলে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকটার আমি একটা জেনারেল ফর্মুলা দাঁড় করাইছি। সেটা কি? যে পাই এর জোড় সংখ্যক গুণিতক। 2n দিয়ে আমি বুঝি জোড় সংখ্যা, তুমি n এর মান যা বসাও, 0 1 2 3 4 5 যা বসাও, দেখো তাই আসবে। 0 2 পাই, n এর ভ্যালু 0 বসাও, 0 বসাইলে 0 আসবে, 1 বসাইলে 2 পাই আসবে, 2 বসাইলে 4 পাই আসবে, 3 বসাইলে 6 পাই আসবে। ভাইয়া বুঝছো? বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকটার আমি একটা জেনারেল সমীকরণ, জেনারেল একটা প্যাটার্ন দাঁড় করাইলাম, জেনারেল একটা প্যাটার্ন দাঁড় করাইলাম। এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের। আচ্ছা, এক্স অক্ষের ঋণাত্মক দিকের দিকে তাকাও, এক্স অক্ষের ঋণাত্মক দিকের দিকে একটু তাকাও, এই যে এইটার দিকে একটু তাকাও ভাইয়া, এইটার দিকে একটু তাকাও, এগুলার দিকে একটু তাকাও। বলতো তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ধনাত্মক দিকে তুমি পাইছো সব জোড় সংখ্যার গুণিতক, পাইয়ের জোড় সংখ্যার গুণিতক। তাহলে ঋণাত্মক দিকের গুলা কি বলতো? পাইয়ের বিজোড় সংখ্যার গুণিতক না? এই যে দেখো, পাই, 3 পাই, 5 পাই, পরেরটা হবে 7 পাই। বুঝছি? এটা কি বুঝছি? এক্স অক্ষের ঋণাত্মক দিকের গুলা সব হবে পাইয়ের বিজোড় সংখ্যার গুণিতক, রাইট? বিজোড় গুণিতক। তাইলে এইটাকে দেখো তো, একটা বিজোড় সংখ্যাকে আমরা এইভাবে লিখি না, 2n প্লাস 1 ইন্টু পাই। দেখো তো এইভাবে লিখতে পারবো বিজোড় সংখ্যার গুণিতকটাকে? আমি কি এভাবে লিখতে পারবো? 2n প্লাস 1 ইন্টু পাই। বলো তো ভাইয়া, লিখতে পারবো না? 2n প্লাস 1 ইন্টু পাই। বুঝছো? তাইলে এক্স অক্ষের, এক্স অক্ষের ঋণাত্মক দিকের অ্যাঙ্গেল গুলাকে দেখো তো, আমি একটা জেনারেল ফর্মুলা দিয়ে প্রকাশ করে আনছি, জেনারেল একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করে আনছি। ঠিক আছে? এটা কি বুঝছো? নঈম ভাইয়া, আপনার মতে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোন লেখকের বই বেশি ভালো? আচ্ছা, সবগুলা বই ভালো, এটা হচ্ছে প্রথম কথা। তুমি যে কোনো একটা ফলো করো, যে কোনো একটা ভালো করে ফলো করো, তোমার যেটা ভাল লাগে। এখন আমার কাছে ধরো ভালো মনে হলো, কিন্তু তুমি পড়তে গিয়ে একটু প্যারা খাইলা, এটা তো দরকার নেই। তুমি 3-4টা বই দেখো, আমি তোমাকে রেকমেন্ড করতে পারি যে কোন 3-4টা বইয়ের মধ্যেই মোটামুটি তোমার ভালো মনে হইতে পারে। ইসাক স্যার তো না, এটা তো ফিজিক্স, সরি, আমি আগে ফিজিক্স পড়াইতাম তো, ফিজিক্সও পড়াইতাম আর কি, এই জন্য হঠাৎ করে ইসাক স্যারের নাম চলে আসছে। তুমি হচ্ছে এসইও আহমেদ স্যারের বইটা দেখতে পারো, ওইটা করলে বোর্ড স্ট্যান্ডার্ড, সমস্যা নেই। এরপর আমাদের সময় আমাদের সেন্ট জোসেফসে করাইতে হচ্ছে কেতাব স্যারের বইটা, কেতাবুদ্দিন, যেটা ওইটা করাইতো। এছাড়া তোমরা অক্ষরপত্র প্রকাশনীর একটা আছে না, অক্ষরপত্র প্রকাশনীর রূপন্তী, যেটা নাকি অক্ষরপত্র তো না, সরি, আমি মনে হয় ভুল বলতেছি, রূপন্তী প্রকাশনী একটা আছে, অক্ষরপত্র না, রূপন্তী প্রকাশনী, ওইটা ওইটা করতে পারো। আর সিস্টেকের একটা বই আছে, সিস্টেকের ওইটাও করতে পারো, ওইটাতে বেশ ভালো অঙ্ক গুছাই টুছাই দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা কর। আচ্ছা, টপিকে থাকি, চলো যেটা বলতেছিলাম, যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে আমি একটা জেনারেল ফরম্যাট বানাইছি, সেটা হচ্ছে 2n পাই। এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমি একটা জেনারেল ফরম্যাট বানাইছি, সেটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। ঠিক আছে, 2n প্লাস 1 ইন্টু পাই। এইবার তুমি আমাকে বলো তো ভাইয়া, দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে 2n পাই, এক্স অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। দুই দিকেই পাইয়ের গুণিতক না? একটু ভালো করে ভাইয়া, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও ভাইয়া, যেটা বলতেছি একটু মনোযোগ দাও। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকে পাইয়ের জোড় গুণিতক, এক্স অক্ষের ঋণাত্মক দিকে পাইয়ের বিজোড় গুণিতক। তাহলে পুরা এক্স অক্ষটাই এটাতে পাইয়ের গুণিতক, এক সাইডে জোড়, এক সাইডে বিজোড়। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? পুরা এক্স অক্ষটাই পাইয়ের গুণিতক, এক সাইডে জোড়, এক সাইডে বিজোড়। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তো, আমি পুরা এক্স অক্ষটাকে একটা জেনারেল ফরম্যাটে প্রকাশ করতে পারি।
পুরো এক্স অক্ষটা, পুরো এক্স অক্ষটা দেখো তো, পুরো এক্স অক্ষটাকে, এই পুরো এক্স অক্ষটা, পুরো এক্স অক্ষটা, এই পুরো এক্স অক্ষটাকে আমি একটা জেনারেল ফরম্যাটে প্রকাশ করি। পুরো এক্স অক্ষটাকে আমি বলি এন পাই। দেখো এন পাই, পুরো এক্স অক্ষটাকে আমি বলতেছি এন পাই। কেন? এইবার এন এর মান তুমি জোর বিজোর যাই বসাও না কেন, এন এর মান তুমি জোর বসাও বিজোর বসাও, পুরো এক্স অক্ষটাকেই প্রকাশ করতেছি। এটা কি বুঝছো? এটা কি বুঝছো ভাইয়া? এটা কি বুঝছো? পুরো এক্স অক্ষটাকে আমি একটা জেনারেল ফরম্যাটে প্রকাশ করতেছি এন পাই। এন পাই কেন এন পাই? কেন এন পাই? কারণ ডান সাইড বাম সাইড দুইটাতেই পাইয়ের গুণিতক, একটা জোর একটা বিজোড়, তাই না? একটা জোর একটা বিজোড়, এটা কি বুঝছো? তাহলে পুরা এক্স অক্ষটাকে, পুরা এক্স অক্ষটাকে আমি যে কোনো, পুরা এক্স অক্ষটাকে আমি একটা ফরম্যাটে প্রকাশ করে আনলাম এন পাই। এন পাই, এন জোর বসলে ধনাত্মক দিকটা বুঝাবে, এন বিজোড় হইলে ঋণাত্মক দিকটা বুঝাবে। আচ্ছা, এইবার আসো, এইবার ওয়াই অক্ষের উপরের দিকটার দিকে তাকাও, ওয়াই অক্ষের উপরের দিকটার দিকে তাকাও, এই যে এটা ওয়াই অক্ষের উপরের দিকটা দেখো তো, ওয়াই অক্ষের উপরের দিকটা সব পাই বাই টু। খেয়াল করো তো, এটা পাই বাই টু, এরপরে এটা 4 বাড়ছে, রাইট? এরপরে এটা আরো 4 বাড়ছে, তাই না? এটা কি বুঝছো? 4 করে বাড়তেছে, 4 করে বাড়তেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, তুমি খেয়াল করে দেখো তো, উপরেরটাকে আমি এই জেনারেল ফরম্যাটে লিখতে পারবো। এই যে দেখো, এটা পাই বাই টু, তার সাথে 2 পাই করে বাড়ছে, তার সাথে 2 পাই করে বাড়ছে, তাই কি না? 2 পাই করে বাড়ছে, প্রতিবার 2 পাই করে বাড়তেছে, তাই তো? তাহলে এই দুইটা থেকে তুমি পাই বাই টু কমন নাও, তাহলে কত পাবা? 2 প্লাস 1, তাই না? তুমি পাবা 2 প্লাস 1, মানে পাই বাই টু প্রত্যেকবার কত করে বাড়তেছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু গুছাই লিখি। তুমি খেয়াল করে দেখো তো, এই পুরোটাকে যদি তুমি জেনারেলাইজ করে প্রকাশ করো, জেনারেলাইজ করে প্রকাশ করো, দেখো তো এটাকে তুমি এইভাবে লিখতে পারবা, 4 এর গুণিতক আকারে বাড়তেছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু। এটা কি দেখো তো এইভাবে লেখা যায় কিনা, বুঝছো? এটা কি বুঝছো? এই যে উপরেরটা দেখো তো, 4 করে বাড়তেছে, প্রথমে পাই বাই টু, এরপর 4 এর গুণিতক আকারে বাড়তেছে। দেখো এইটা পরেরটা 4 বাড়ছে, 4 বাড়ছে, পরেরটা আরো 4 বাড়ছে। ভাই কি বুঝাইতে পারতেছি 4 এর গুণিতক আকারে বাড়ছে কিনা? 4 এর গুণিতক আকারে বাড়ছে, বুঝছো? তাই না? আচ্ছা, তাহলে 1 মানে পাই বাই টু, তার সাথে প্রত্যেকবার 4 এর গুণিতক আকারে বাড়তেছে। বুঝছি এটা? বুঝছি। প্লাস 1 কেন? প্লাস 1ই তো হবে। দেখো এন এর ভ্যালু তুমি 0 বসাও, তুমি পাবা পাই বাই টু। এরপরে আর কত বাড়লো? আর কত পাই বাই টু বাড়লো? আচ্ছা দেখো, তুমি এইটা দেখো, এই যে দেখো, প্রথমে তুমি লিখছো পাই বাই টু, পরেরটা কত লিখছি? পরেরটা লিখছি 5 পাই বাই টু। 5 পাই বাই টু মানে কি? পাই বাই টু তার সাথে আরো 4টা পাই বাই টু তুমি যোগ করো, দেখো তো, পাই বাই টু এর সাথে আরো 4টা পাই বাই টু যোগ করলে 5 পাই বাই টু হবে না? তুমি এটার দিকে তাকাও, প্রথমটা পাই বাই টু, তারপরে 2 পাই বাড়ছে। 2 পাইকে আমরা লিখতে পারি, মানে এটা তো 2 পাই করে বাড়ছে, তো প্রতিটা 2 পাইকে আমি লিখতে পারি 4 ইন্টু পাই বাই টু। তাইলে একটা প্যাটার্ন আসে, বুঝছো? তারপরেরটা দেখো তো, 9 পাই বাই টু যেটা আছে, এটাকে দেখো তো পাই বাই টু, মানে এর পরেরটা দেখো, এর পরেরটা এখান থেকেও আরো 4 ইন্টু পাই বাই টু বাড়ছে না? 4 ইন্টু পাই বাই টু বাড়ছে না? মানে প্রত্যেকটা একটার পরে আরেকটা তো 2 পাই করে বাড়ে, 2 পাই করে বাড়ে। এখন প্রথমটা শুরু হয়েছে কততে? প্রথমটা শুরু হয়েছে পাই বাই টু তে, প্রথমটা শুরু হয়েছে পাই বাই টু তে। সো ওইটাকে রেখে আমি 2 পাই করে বাড়তেছি, এই 2 পাইকে আমি লিখতেছি 4 পাই বাই টু। তাইলে একটা জেনারেল ফরম্যাট আসে, ঠিক আছে? একটা জেনারেল ফরম্যাট আছে। আচ্ছা, ইয়ামিন হাসান লিখছে তাইলে প্রথমটার জন্য সত্যি হয় না। কে বলছে তোরে প্রথমটার জন্য সত্যি হয় না? এন এর ভ্যালু শূন্য বসাইলেই হয়, এন এর ভ্যালু শূন্য বসাইলেই হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই উপরেরটার জন্য, ওয়াই অক্ষের উপরের অংশটার জন্য
ওয়াই অক্ষের উপরের অংশটার জন্য, এই অংশটার জন্য, তাইলে আমি একটা জেনারেল ফরম্যাট দাঁড় করাইতে পারলাম 4n+1 ইন্টু π/2। বুঝছো? আচ্ছা, এটা বুঝছি। এইবার দেখো তো নিচেরটা, নিচেরটা দেখো তো, এটাতে 4π/2 যদি আমি লিখতাম, তার থেকে এক কম আছে, তার থেকে এক কম আছে। দেখো তো এটা, এটা 4-এর গুণিতক দিয়ে যদি তুমি প্রকাশ করো, এটা 4-এর গুণিতক। দেখো এটা কেমনে হচ্ছে, দেখো পুরো একবার যদি ঘুরো তাহলে কয়টা π/2 ঘুরছো? পুরো একবার যদি ঘুরো তাহলে কয়টা π/2 ঘুরছো? পুরো একবার যদি ঘুরো তাহলে কয়টা π/2 ঘুরছো, আমাকে কে বলতে পারে? পুরো একবার যদি ঘুরি তাহলে কয়টা π/2 ঘুরছি? চারটা, রাইট, চারটা, দুইটা না, দুইটা না, পুরো একবার ঘুরলে, একবার ঘুরলে চারটা π/2, একবার ঘুরলে চারটা π/2। এটা বুঝো নাই? এই যে দেখো, পুরো একবার, একবার যদি ঘুরো 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এইটা একটা π/2, এইটা একটা π/2, এইটা একটা π/2, এইটা একটা π/2, তাহলে পুরোটা ঘুরলে কয়টা π/2 ঘুরি? চারটা। এটা কি বুঝো নাই ভাইয়া? চারটা। তাহলে তুমি খেয়াল করো, তুমি যদি এখান থেকে পুরো একবার ঘুরে আসতা তাহলে কয়টা π/2 ঘুরতা? কয়টা π/2 ঘুরতা? চারটা। কিন্তু তুমি যদি এই অক্ষে এসে থেমে যাও, এই অক্ষে এসে থেমে যাও, এই অক্ষে যদি এসে থেমে যাও, তাহলে তো লাস্টের একটা π/2 তুমি ঘুরবা না, তাই না? তাহলে চারটা π/2 থেকে একটা কম ঘুরতেছো। দেখো চারটা ঘুরলে তুমি এখানে আসতা, তো চারটা না ঘুরে একটা কম ঘুরতেছো না? একটা কম ঘুরলেই তো তুমি এখানে থাকবা নাকি, তাই না? তাহলে কয়টা π/2 ঘুরলা? তিনটা π/2, এটাই তো লিখছি, তাই না? এটাই লিখছি। আচ্ছা, তারপরে তুমি যদি চারটা π/2 ঘুরতা একবার, তারপরে আবার চারটা ঘুরতা, তাহলে কয় কয় π/2 হইতো? দুইবার ঘুরলে কয়টা π/2 হবে? দুইবার ঘুরলে কয়টা π/2 হবে গাইস? দুইবার ঘুরলে, পুরো জিনিসটা একবার ঘুরলে চারটা π/2, দুইবার ঘুরলে আটটা π/2। কিন্তু থাকতে চাই আমি ওয়াই অক্ষের নিচে, তাহলে আটটা π/2 থেকে আমি যদি একটা π/2 কম ঘুরি তাহলেই আবার এখানে আসি, রাইট? তাহলেই আবার এখানে আসি। তাহলে টোটাল কয়টা π/2 ঘুরলাম? সাতটা π/2। বুঝছো? এটা বুঝছো? 7 হবে, রাইট, এই জন্য এটা 7π/2। তারপরে আমি যদি তিনবার ঘুরি তাহলে কয়টা π/2 ঘোরা হবে? 12টা, রাইট? তিনবার ঘুরলে 12 বার, 12টা π/2 ঘোরা হবে, 12টা π/2। তাহলে সেখান থেকে যদি একটা π/2 কম ঘুরি তাহলে আবার এখানে থাকতেছি। তাহলে এই অবস্থানটার জন্য অ্যাঙ্গেল কি কি আসতেছে? 3π/2, 7π/2, 11π/2, তাই না? তাহলে দেখো তো এই সবগুলো, সবগুলো চারটা করে π/2 ঘোরার থেকে একটা কম ঘুরতেছি। আমার কথা কি বুঝছো? তাহলে প্রথমটার জন্য চারটা π/2 ঘুরতে গিয়েও একটা কম ঘুরছি, রাইট? প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য 4 দুগুণে 8টা ঘোরার থেকে একটা কম ঘুরছি, 4 দুগুণে 8টা ঘোরার থেকে একটা কম ঘুরছি, 4 দুগুণে 8টা ঘুরতাম, ঘুরলে পুরা এখানে চলে আসতাম, এখানে না এসে একটা কম ঘুরছি, রাইট? ইন্টু π/2। এটার জন্য এটার দিকে তাকাও, আমি যদি তিনবার ঘুরতাম, তিনবার ঘুরলে 12টা π/2 ঘোরা হইতো, রাইট? 12টা π/2। তাহলে দেখো তিনবার, তাহলে 3 4-এ 12টা ঘুরতা, তার থেকে একটা কম ঘুরে আবার তুমি এখানে আসছো। ভাই কি বুঝাইতে পারছি? রাইট, এই যে প্যাটার্নটা বুঝে গেছে আমার এবিসি আর্মি, প্যাটার্নটা বুঝে গেছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইটার ক্ষেত্রে প্যাটার্নটা কি হবে? 4n-1 ইন্টু π/2, রাইট? 4n-1 ইন্টু π/2, রাইট? বুঝতে পারছি। তাহলে এইটার জন্য, এইটার জন্য, এই যে এই ওয়াই অক্ষের নিচের অংশটার জন্য, ওয়াই অক্ষের নিচের অংশটার জন্য, ওয়াই অক্ষের নিচের অংশটার জন্য আমরা লিখতে পারবো, এইটার জন্য আমরা লিখতে পারবো 4n-1 ইন্টু π/2। বুঝছি ভাইয়া? ভাইয়া আমরা কি বুঝছি? সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? তাইলে দেখো আমরা শেষ পর্যন্ত কি কি জিনিস পাইছি, আমি আরেকবার একটু বলতেছি। দেখো আমরা চারটা প্যাটার্ন তৈরি করছি, চারটা প্যাটার্ন তৈরি করছি। এক্স অক্ষের ধনাত্মক দিকের জন্য হচ্ছে 2n π, এক্স অক্ষের ঋণাত্মক দিকের হচ্ছে
2n+1 * পাই। আর পুরো এক্স অক্ষটার জন্য আমি পাইছি, সম্পূর্ণ এক্স অক্ষের জন্য আমি পাইছি n পাই। আচ্ছা, y অক্ষের উপরেরটার জন্য আমি পাইছি 4n+1 * π/2, তাই কি না? y অক্ষের উপরেরটার জন্য আমি পাইছি 4n, আচ্ছা এটা মনে হয় একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে না? (4n+1 * π/2) আর y অক্ষের নিচেরটার জন্য কি পাইছি? 4n-1 * π/2। হ্যাঁ, y অক্ষের ধনাত্মক দিকে একটা বেশি ঘুরে যাওয়ার জন্য 1+ হইছে রিজভি। হ্যাঁ রাইট, y অক্ষের ধনাত্মক দিকে একটা বেশি ঘোরার জন্য 1+ হইছে, রাইট। ঠিক আছে, এটা বুঝছি ভাইয়া, এটা কি বুঝছি? গাইস একটু আমার একটা কল আসছে, একটু এক সেকেন্ড। ওকে ঠিক আছে, একটা কল আসছিল। আচ্ছা হ্যাঁ, আমি ব্রেক দিচ্ছি ভাইয়া, ব্রেক দিচ্ছি, হ্যাঁ একটু ব্রেক দিচ্ছি। এবার একটু খেয়াল করো তো, এবার দেখো y অক্ষের উপরেরটাকে তুমি প্রকাশ করছো 4n+1 * π/2, আর y অক্ষের নিচেরটাকে তুমি প্রকাশ করছো 4n-1 * π/2, তাই না? আচ্ছা, এবার চলো y অক্ষের একটা জেনারেল ফরম্যাট বের করি। তাহলে y অক্ষের জেনারেল ফরম্যাটটা কি হবে? y অক্ষের পুরোটার জন্য আমরা একটা জেনারেল ফরম্যাট বের করি, y অক্ষের পুরোটার জন্য। তাহলে পুরোটার জন্য জেনারেল ফরম্যাট বের করলে দেখো তো উপরে কত আছে? π/2, 5π/2, 9π/2, রাইট? তাই না? নিচে কত আছে? 3π/2, 7π/2, 11π/2। দুইটা মিলে দেখো উপরেও π/2 এর সব বিজোড় গুণিতক, নিচেও সব বিজোড় গুণিতক না? এটা কি বুঝছো? উপরেও সব বিজোড় গুণিতক, নিচেও সব বিজোড় গুণিতক না? y অক্ষের যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, π/2 এর সবসময় তুমি বিজোড়ই পাবা কিনা? এটা কি বুঝছো? হ্যাঁ, নাবিলা মোস্তফা লেখছো n π/2। নাবিলা একটু ভুল হয়েছে, আমার কাজিনের নামও নাবিলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি y অক্ষের উপর যে কোনোটাই নাও না কেন, উপরে নাও আর নিচে নাও, সবসময় বিজোড় আসতেছে না? তাহলে y অক্ষের পুরোটার জন্য আমি যদি একটা ইন জেনারেল বলি, তাহলে y অক্ষের নিচেরটা কি হবে? 2n+1 / 2n+1 * π/2। এটা কি বুঝছো? n+1 না, ইন জেনারেল 2n+1 বিজোড় সংখ্যা, বুঝছো? বিজোড় সংখ্যা দিয়ে প্রকাশ করছে 2n+1 * π/2, বুঝছো? এটা বুঝছো? y অক্ষের উপরে নিচে যেইটাই নাও না কেন সব বিজোড়ই আসে না, বুঝছো? আচ্ছা ইয়ামিন হাসান ভাইয়া, আপনি যে বললেন n জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে n জোড় হতে পারে কি? না না না, মানে n এর ভ্যালু তুমি যদি জোড় বসাও তাহলে x অক্ষের ধনাত্মকটা বুঝাবে, আর n এর ভ্যালু যদি তুমি বিজোড় বসাও তাহলে x অক্ষের ঋণাত্মকটা বোঝাবে, বুঝছো? আর y অক্ষের ক্ষেত্রে y অক্ষের উপরে যাও আর নিচে যাও সবই আসলে কি বিজোড় সংখ্যাই না? সো y অক্ষের উপরে অবস্থিত যে কোনো অ্যাঙ্গেলকে আমি জেনারেলি কোনটা দিয়ে প্রকাশ করব? 2n+1 * π/2। এটা কি বুঝছো?
এটা কি বুঝছো? ওয়াই অক্ষের উপরের যে কোনো অ্যাঙ্গেল আমি বসায় দেখবো 2n+1 × π/2। এখন এই সহগগুলা যদি π/2 আসে, কিংবা 5π/2 আসে, কিংবা 7π/2, 9π/2 আসে, তাহলে আমি বুঝবো উপরে আছে। আর যদি π/2 এর সহগগুলা বিজোড় সংখ্যাই হোক, কিন্তু যদি 3 আসে, 7 আসে, তারপরে 11 আসে, তাইলে বুঝবো নিচের দিকে। যদি দেখো উপরেও বিজোড় সংখ্যা, নিচেও বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যাটা যদি এমন আসে যে 4-এর গুণিতক হয়ে +1 হইছে, তাইলে ওইটা ওয়াই অক্ষের উপরের দিকে। আর বিজোড় সংখ্যাটা যদি এমন আসে যে সেটা 4-এর গুণিতকের থেকে 1 কম আসছে, তাইলে সেটা নিচের দিকে। বুঝছি? তানজিম হাসান, 2n+-1 হবে না। না, 2n+- না, প্লাস দিলে প্লাস, মাইনাস দিলে মাইনাস। মাইনাস দিলে n এর ভ্যালু 0 থেকে শুরু করতে হয়, 1 থেকে শুরু করতে হয়। ঠিক আছে, সমস্যা নেই। বুঝছি ভাইয়া, এটা কি বুঝছি? ওকে, এটা কি বুঝছি? আচ্ছা, ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকেরটাকে কি 4n × π/2 বলা যাইতো না? হ্যাঁ, একই কথা তো, 4n × π/2 বসাও তুমি, সমস্যা নেই। 4 আর পাই এর নিচে 2 কাটাকাটি গেলে তো 2π থাকে, 2n π তে থাকে, একই তো কথা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝছি, অক্ষগুলা বুঝছি, কোনটা কি বুঝায় বুঝছি। তাহলে আমরা ওয়াই অক্ষের জেনারেল নাম দিছি, দেখো। তাহলে ওয়াই অক্ষের জেনারেল নাম দিছি, এই যে ওয়াই অক্ষের জেনারেল নাম। এক্স অক্ষের ধনাত্মক দিক, এইটা এইটা কত আসছে? এটা আসছে 2n π। এক্স অক্ষের ঋণাত্মক দিক, এইটা আসছে 2n+1 × π। এটা বুঝছো ভাইয়া? আর এই দুইটা মিলে কত আসছে? এই দুইটা মিলে কত আসছে? এক্স অক্ষের ধনাত্মক আর এক্স অক্ষের ঋণাত্মক, এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষের ঋণাত্মক, দুইটা মিলেই আসছে এইটা। সরি, এক একটার জন্য আসছে এক একটা। তো দুইটা মিলে কত আসবে? সো পুরো এক্স অক্ষের জন্য, পুরোটার জন্য কত আসে? পুরোটার জন্য আসে n π। সম্পূর্ণটার জন্য আসে n π। এটা বুঝছো ভাইয়া? এটা মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রাখো। ঠিক তেমনি, ওয়াই অক্ষের ধনাত্মকের জন্য কত আসে? ওয়াই অক্ষের ধনাত্মকের জন্য আসে 4n+1 × π, 4n+1 × π/2। আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের জন্য কি আসে? ঋণাত্মক দিকের জন্য আসে 4n-1 × π/2, তাই না? তারপরে এই দুইটা মিলে কত আসে? এই দুইটা মিলে একত্রে কত আসে? এই দুইটা মিলে একত্রে আসে 2n+1 × π/2। ভাইয়া এটা কি বুঝছি? ভাইয়া এটা একবারে লিখে দিছি। আচ্ছা, একটু ব্রেক দিব? ঠিক আছে, একটু ব্রেক দিই। 12টা 40 বাজে, আমরা 12টা 50-এ আসবো। কিন্তু একটা কথা বলি, আজকে ভাইয়া কিন্তু একটু আধা ঘন্টা টাইম এক্সটেন্ড করবো, ঠিক আছে? আমরা অঙ্ক করবো, এরপরে আমাদের কিছু প্রমাণ দেখতে হবে, প্রমাণ দেখে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে? ম্যাজিক দেখাবো। ঠিক আছে, ম্যাজিক দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, একটু 10 মিনিট পরে আসতেছি সবাই। ওকে, তাহলে আমার এবিসি আর্মির সাথে দেখা হচ্ছে 10 মিনিট পর।
ওয়েলকাম ব্যাক গাইস। আসছো সবাই? ওকে ওকে, তো সবাই আসছে, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এখন ভাই কয়েকটা জিনিস একটু দেখাবো। অনেকে জয়েন করতে পারতেছে না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা বুঝছি, এগুলা যদি বুঝি এখন ত্রিকোণমিতিক সমীকরণের সূত্রগুলো। আচ্ছা এইখানে আমি একটু বক্স করে দিই এই জিনিসটা। পুরো জিনিসটা যদি আমি একটু বক্স করে দিই, এই যে সবগুলো একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? তুমি জাস্ট এগুলো দেখবা আর করে ফেলবা, তাইলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো বুঝছি। এইবার চলো আমরা একটু দেখি সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল এন পাই। থিটা ইকুয়াল এন পাই, চলো এটা দেখি আমরা। সাইন থিটা এর মান 0 হলে, আচ্ছা দেখো তো, সাইন থিটা ইকুয়াল 0, দেখো তো সাইন থিটা ইকুয়াল 0 মানে কি? সাইন থিটা ইকুয়াল 0, আচ্ছা সাইন কত ডিগ্রি এর মান 0 ডিগ্রি, সরি সাইন কত ডিগ্রি এর মান 0, ক্যালকুলেটরে বসাও। সাইন কত ডিগ্রি এর মান 0 পাওয়া যায়? সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, তাই না? সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। তাহলে থিটা ইকুয়াল কত আসতেছে? থিটা ইকুয়াল একটা আসতেছে 0। 0 তার মানে কোথায় আছে, কোন অক্ষের উপরে আছে ভাইয়া? ধনাত্মক এক্স অক্ষের উপর, তাই না? এই যে এই অক্ষটার উপর আছে, 0, 2 পাই, 4 পাই, এই অক্ষটার উপরে আছে, তাই না? সাইন 0 ডিগ্রি, সাইন থিটা এর মান 0, তাহলে থিটা এর মান কত? মুখ্য মানটা কত? মুখ্য মানটা হচ্ছে 0, তাই না? তাহলে এটা কিসের উপর আছে? কোনটার উপর আছে, কোন অক্ষের উপর আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর আছে, তাই না? তাহলে সেটা কোনটা দিয়ে আমরা প্রকাশ করি? যে 0, 2 পাই, 4 পাই, এগুলো সব হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আচ্ছা আবার দেখো তো, ভাইয়া, সাইন 180 ডিগ্রির মান দেখো তো কত? আমরা অক্ষগুলা ধরে ধরে বসায় চেক করব, বুঝছো? অক্ষগুলা ধরে ধরে বসায় চেক করব। 180 ডিগ্রি এর মান কত? 180 ডিগ্রি এর মানও হচ্ছে 0। 180 ডিগ্রি এর মানও হচ্ছে 0। তাহলে থিটা এর মান আবার পাওয়া গেল 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মানে কোন অ্যাঙ্গেলটা? এই যে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকেও আছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকেও আছে। দ্যাট মিনস এটা কত? এটা হচ্ছে পাই, পাই, 3 পাই, 5 পাই, তাই না? এই অক্ষটার উপর। তাহলে দেখো, দেখো সাইন থিটা ইকুয়াল 0। আচ্ছা সাইন থিটা সমান সমান আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল আমরা জানি না লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। আচ্ছা তাহলে দেখো তো ভাইয়া, দেখো তো, তুমি যদি তুমি ত্রিভুজটা মাপো এখান থেকে না, ত্রিভুজটা এই যে অ্যাঙ্গেলটা, এই থিটাটা তো এখান থেকেই মাপি আমরা, এটাই তো থিটাটা, তাই না? এইটাই থিটাটা। তাহলে তুমি যদি এক্স অক্ষ থেকে উপরে উঠো, এক্স অক্ষ থেকে উপরে উঠো, তাইলেই তো এটা লম্বটা থাকে, নাইলে কি লম্বটা থাকবে? তুমি দেখো এক্স অক্ষ থেকে যদি তুমি উপরে উঠো, এক্স অক্ষ থেকে উপরে উঠো, এই যে এই রশ্মিটাকে, এই যে দেখো আমি একটা নিচ্ছি, দেখো এই যে এই একটা রশ্মি আছে, দেখো এইটাকে তুমি উপরের দিকে উঠাও, উপরের দিকে উঠাইলেই তো কোণটা উৎপন্ন হচ্ছে, তাই না? কোণটা উৎপন্ন হচ্ছে, কোণটা উৎপন্ন হইলেই এখানে একটা লম্ব থাকতেছে, একটা লম্ব তৈরি হচ্ছে না? কোণটা উৎপন্ন হইলেই তো একটা লম্ব উৎপন্ন হয়। তাহলে লম্ব যখন উৎপন্ন হয়, দ্যাট মিনস কোণ যখন তৈরি হয়, তখনই লম্ব উৎপন্ন হয়। এক্স অক্ষ থেকে সে উপরে উঠে, আর এক্স অক্ষ থেকে উপরে উঠলে, এক্স অক্ষ থেকে উপরে উঠলে একটা কোণ তৈরি হচ্ছে, লম্ব তৈরি হচ্ছে। তুমি যদি এক্স অক্ষ থেকে নাই উঠো, এক্স অক্ষের উপরেই শুয়ে থাকো, তাহলে কোনো কোণ উৎপন্ন হবে? কোনো কোণ উৎপন্ন হবে না। লম্ব উৎপন্ন হবে? হবে না। তাহলে এক্স অক্ষের ডানে যদি এক্স অক্ষের উপরেই শুয়ে থাকো, কোনো লম্ব থাকে না। কোনো লম্ব যদি না থাকে, লম্বের মান 0। অতিভুজ যাই হোক, লম্বের মান 0 হলে
সাইন থিটা পুরো অনুপাতটাই জিরো হয়ে যাবে না? বুঝতে পারছো? পুরাটাই জিরো হয়ে যাবে। আবার দেখো, আবার দেখো, তুমি তুমি যদি তুমি যদি তুমি যদি এক্স অক্ষের বামে এক্স অক্ষের উপরে শুয়ে থাকো, তাহলেও কোনো ত্রিভুজ তৈরি হইল? তাইলেও কোনো ত্রিভুজ তৈরি হইল? যদি এই অক্ষের উপরে এসে শুয়ে থাকো তাইলেও কোনো ত্রিভুজ তৈরি হবে না। যদি ত্রিভুজ তৈরি না হয়, লম্বের তো প্রশ্নই আসে না। ত্রিভুজ যদি তৈরি না হয়, কোনো সমকোণী ত্রিভুজ যদি তৈরি না হয়, তাহলে তো লম্বই হবে না, লম্ব হবে না। তাহলে এখানেও যদি লম্ব না থাকে, এটার জন্য তো জিরো, সাইন থিটার মান জিরো। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি এক্স অক্ষের ডানে থাকো অথবা এক্স অক্ষের বামে থাকো, তুমি যদি এক্স অক্ষের উপরেই শুয়ে থাকো, এই রেখাটা যদি এক্স অক্ষের উপরেই শুয়ে থাকে, এক্স অক্ষের উপরেই পড়ে থাকে, সেটা ডানে হোক কিংবা বামে হোক, কোনো ত্রিভুজই উৎপন্ন হয় না, কোনো ত্রিভুজই উৎপন্ন হয় না। তাহলে ত্রিভুজ যদি উৎপন্ন না হয়, লম্বও থাকবে না, লম্ব শূন্য হয়ে যাবে, তখন সাইন থিটার মান শূন্য হয়ে যাবে। তাহলে দেখো তো, এইটা এক্স অক্ষের উপরে যদি অবস্থিত থাকে, ডানে থাকুক বামে থাকুক, যেদিকেই থাকুক না কেন, সাইন থিটার মান কত? শূন্য। এক্স অক্ষের ডানে থাকুক বামে থাকুক, যেদিকেই থাকুক না কেন, এক্স অক্ষের উপরে থাকলেই কোনো ত্রিভুজ তৈরি হয় না, লম্বের মান শূন্য হয়ে যায়, সাইন থিটার মান শূন্য হয়ে যায়। ঠিক আছে? সাইন থিটার মান, ও আচ্ছা, ক্লাসের টাইম বাড়ানো হয় নাই, সৌমিতা দেব, আচ্ছা ভালো বলছো, ভালো বলছো, এই জন্য জয়েন করতে পারেনি অনেক। গাইজ আচ্ছা দেখতেছি, হ্যাঁ, সৌমিতা দেব একটা ভালো কথা বলছে, ভাইয়া ক্লাসের টাইম মনে হয় বাড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলে আসছি, এখনই ফিক্স করে দিচ্ছি, প্যারা নেই, আসলে অ্যাটেন্ডেন্স অনেক কম। আচ্ছা এটা কি বুঝছি ভাইয়া, তাহলে এক্স অক্ষের তুমি ডানে থাকো বামে থাকো, তুমি এক্স অক্ষের উপর শুয়ে থাকলেই কোনো লম্ব উৎপন্ন হবে না, ত্রিভুজ নাই, কোনো লম্বও নাই, তাহলে সাইন থিটার মান শূন্য। তাহলে সাইন থিটার মান শূন্য কোথায়? শর্ত কি? এক্স অক্ষের উপরে থাকলেই, এক্স অক্ষের উপরে থাকলেই। আর এক্স অক্ষের জেনারেল ফর্মুলা, জেনারেল ফরম্যাটটা আমরা কি পাইছি? এন পাই। তাহলে সাইন থিটা কখন শূন্য? সাইন থিটা কখন শূন্য? থিটা ইকুয়াল এন পাই, বুঝছো? এক্স অক্ষের উপরে অবস্থিত বলে থিটা ইকুয়াল এন পাই। ভাইয়া এটা কি বুঝছি? হ্যাঁ, 1:45 থেকে ক্লাস ভাই, আমি ছেড়ে দিব, সমস্যা নেই। এটা কি বুঝছি, থিটা ইকুয়াল এন পাই? এটা বুঝছি। হ্যাঁ কিন্তু না, ওরা নাকি জয়েন করতে পারতেছে না। দেখো এই যে কয়েকজন, অনেকজন 150 জনের মতো বের হয়েছে, ওরা এখন নাকি আর জয়েন করতে পারতেছে না। ওই আমাদের শিখবো জিতবো তো অনেক পোস্ট আসে ক্লাস। আচ্ছা ঠিক আছে, যারা জয়েন করতে পারতেছে না ভাইয়া, যারা জয়েন করতে পারতেছো না, তারা একটু অ্যাপটা থেকে বের হয়ে রিফ্রেশ করো, ওই ট্যাবটা কেটে দাও, কেটে দিয়ে আবার অ্যাপে ঢুকে জয়েন করো, তাহলে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, এক্স অক্ষের উপরে আছে বলেই সাইন থিটা জিরো হয় এক্স অক্ষের উপরে, আর এক্স অক্ষের উপর জিরো হওয়ার কারণে থিটা ইকুয়াল হয়ে গেছে এন পাই। কারণ আমরা জানি এক্স অক্ষটার জেনারেল ফরম্যাট আমি প্রকাশ করছিলাম এন পাই দিয়ে, সো থিটা ইকুয়াল এন পাই। এইবার আসো, কস থিটা ইকুয়াল জিরো হলে, কস থিটা কোথায় জিরো ভাইয়া? কস থিটা ইকুয়াল জিরো, কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান আমি জানি ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা জিরো হবে, ভূমিটা জিরো হবে। কস থিটা কোথায় জিরো? তুমি তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, কস কত ডিগ্রি এর মান জিরো তুমি জানো না? কস 90 ডিগ্রি এর মান জিরো, তাই তো? কস 90 ডিগ্রি এর মান জিরো, তার মানে ওয়াই অক্ষের উপরের দিকে এইখানে কস জিরো পাওয়া যাবে, কস থিটা জিরো পাওয়া যাবে, এইখানে কস থিটা জিরো পাওয়া যাবে, বুঝছো? বুঝছো, ওয়াই অক্ষের উপরের দিকে কস 90 ডিগ্রি এর মান, কস 90 ডিগ্রি এর মান হচ্ছে জিরো। ঠিক আছে, কস 90 ডিগ্রি এর মান জিরো। আচ্ছা, কস 270 এর মান বসায় দেখো, কস 270 এর মান বসায় দেখো, কস 270 এর মান বসায় দেখো, কস 270 এর মান কত আসে? কস 270 এর মান কত আসে? কস 270 এর মান কত আসে দেখো, বসাও। এইটাও আসে জিরো,
এইটাও আসে জিরো, তার মানে কজের ক্ষেত্রে ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক দুইটার জন্যই জিরো আসে, বুঝছো? তাহলে কজের ক্ষেত্রে যদি আমি জিরো বসাই, ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক দুই দিকেই জিরো আসে, দুই দিকেই জিরো আসে। তাহলে দুই দিকে যদি জিরো আসে, তাহলে সমাধান কত হবে? এই থিটা কোনটা হবে? থিটা হবে ওয়াই অক্ষটা। আমার কথা বুঝছো? ওয়াই অক্ষর পুরোটার জন্যই, ওয়াই অক্ষের পুরোটার জন্যই আমার কস থিটা জিরো আসতেছে। তাহলে থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে ওয়াই অক্ষের পুরোটা, 2n+1, ওয়াই অক্ষের উপরে সবগুলা অ্যাঙ্গেল সেটা কত? জেনারেলাইজ করে কি লিখছিলাম? ওয়াই অক্ষের উপরে থাকে হচ্ছে 4n+1 ইন্টু π/2, আর নিচে থাকে 4n-1 ইন্টু π/2, তাই না? আর দুইটা উপরে নিচে দুইটা মিলায় পুরা ওয়াই অক্ষটাকে, এক্স অক্ষ বলতেছিলাম মনে হয়, ভুল বলছি আর কি, ওয়াই অক্ষের পুরোটাকে আমি কোনটা দিয়ে প্রকাশ করি? 2n+1 ইন্টু π/2। এই যে দেখো 2n+1 ইন্টু π/2, ওয়াই অক্ষের পুরোটা। এই যে দেখো ওয়াই অক্ষের পুরোটা 2n+1 ইন্টু π/2, বুঝছো? আচ্ছা, tan থিটা ইকুয়াল 0। আচ্ছা দেখো তো ভাইয়া, tan থিটা ইকুয়াল 0, tan থিটা সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা 0 হয়ে গেলেই তো tan থিটা 0 হয়ে যায়, sin থিটা 0 হয়ে গেলেই tan থিটা 0 হয়ে যায়, তাই না? sin থিটা 0 হয়ে গেলে tan থিটা 0 হয়ে যায়। এটা কি বুঝছো? এখন sin থিটা 0 হয় কোথায় কোথায়? sin থিটা 0 হয় এই যে ধনাত্মক x অক্ষের উপর এবং ঋণাত্মক x এর উপর, মানে x অক্ষের উপরে হলেই sin থিটা 0 হয়ে যায়। তাহলে sin থিটা 0 হয় x অক্ষের জন্য, তাহলে x অক্ষের জন্য অ্যাঙ্গেলের সাধারণ ইয়েটা কি, ফরম্যাটটা কি? n পাই, মনে আছে n পাই। তাহলে খেয়াল করো, tan থিটা ইকুয়াল 0, এই tan থিটা 0 হওয়ার জন্য দায়ী হচ্ছে sin থিটা নিচে নিজে 0 হওয়া, আর sin থিটা কখন 0 হয়? n পাই এর জন্য। তাহলে tan থিটা 0, এটার জন্য থিটা কত পাওয়া যাবে? n পাই। বুঝা গেছে? কারণ tan থিটা 0 হয় sin থিটার জন্য, আর sin থিটা যেহেতু n পাই এর জন্য 0 হয়, তাহলে tan থিটার জন্য আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল n পাই। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসো cot থিটা ইকুয়াল 0। আচ্ছা, cot থিটা সমান সমান আমরা কি জানি? cos থিটা বাই sin থিটা। তাহলে খেয়াল করো, cos থিটা যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে যায় cot থিটা। cos থিটা কোথায় 0 হয়? cos থিটা 0 হয় y অক্ষের উপর, তাই না? cos থিটা 0 হয় y অক্ষের উপর, এখানে cos থিটা 0। তো y অক্ষকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? 2n+1 ইন্টু π/2। বুঝছো? 2n+1 ইন্টু π/2, এটা কি বুঝছো? ওকে, ঠিক আছে। সৈকত দাস লিখছে এটার cos থিটা কোথায় যাবে? ভাইয়া এটার cos থিটার মান যা মন চায় তা হোক, অনুপাত শূন্য হওয়া মানে উপরেরটা 0 হয়েছে, এটা শিওর। ঠিক আছে, ওকে ওকে। এইবার আসো, আমি আর 5 মিনিট সময় নেই, দেখি নিয়ে এইটুকু শেষ করি, তারপরে নেক্সট দিন আমরা এটাই যাব। হ্যাঁ, কিন্তু আমাদের তো আর একটা ক্লাসই আছে, আমরা আর একটা ক্লাসে কি করতে পারবো? না, ফর্মুলাগুলা শেষ করতে হবে। হ্যাঁ, ফর্মুলাগুলো একটু শেষ করতে হবে। আচ্ছা, তাহলে সাইন থিটা ইকুয়াল 1, হলে, আচ্ছা তুমি দেখো তো সাইন কত ডিগ্রি এর মান 1 ভাইয়া? সাইন 90 ডিগ্রি এর মান 1 না? আমার কথা কি বুঝছো? সাইন 90 ডিগ্রি এর মান 1, তাহলে সাইন 90 ডিগ্রি এর মান 1। আবার সাইন 270 ডিগ্রি এর মান কত আসে দেখো তো? সাইন 270 ডিগ্রি এর মান কত আসে? এইটা আসে -1। তাইলে সাইন 270 ডিগ্রি আসে -1, তাইলে আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে শুধুমাত্র ওয়াই অক্ষের উপরে, তাই না? 90 ডিগ্রি এখানেই থাকে না, π/2, ওয়াই অক্ষের উপরে π/2, 5π/2, 9π/2, তাই না? ওয়াই অক্ষের জন্য অ্যাঙ্গেলগুলো এটাই ছিল না? ওয়াই অক্ষের উপরের দিকে অ্যাঙ্গেলগুলো ছিল এগুলা, π/2, 5π/2, 9π/2, তাই কি না?
তাহলে প্রথমটা আমরা পাচ্ছি 90 ডিগ্রি কিংবা π/2। সাইন থিটার মান 90 ডিগ্রিতে হয় 1। সাইন থিটা ইকুয়াল যদি 1 হয় তাইলে প্রথমটা আমরা কি দেখলাম, কততে আসে? 90 ডিগ্রিতে আসে। 90 ডিগ্রি কোথায় আছে? 90 ডিগ্রি আছে ওয়াই অক্ষের উপরে। আর ওয়াই অক্ষের জেনারেল সমীকরণটা কি দিয়ে প্রকাশ করছিলাম? শুধুমাত্র ওয়াই অক্ষের উপরের অংশ, ওয়াই অক্ষের নিচের অংশে কিন্তু সাইন নেগেটিভ। ওয়াই অক্ষের নিচের অংশে নিলে সাইন নেগেটিভ, শুধুমাত্র উপরের অংশ নিব। তাহলে উপরের অংশটাকে আমার মনে আছে তোমাদের প্রমাণ আমরা প্রকাশ করছিলাম কি দিয়ে? উপরেরটাকে আমরা প্রকাশ করছিলাম শুধুমাত্র 4n+1 ইন্টু π/2। বুঝছো? 4n+1 ইন্টু π/2। এই যে দেখো, এই যে এইখানে হচ্ছে সাইন থিটা এর মান 1। বুঝছো? একবার ঘুরে আসলে π/2 1 হয়ে যাবে, এরপরে আরো 2π ঘুরে আসলেও 1 হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এবার সাইন থিটা ইকুয়াল -1। সাইন থিটা ইকুয়াল -1, সাইন থিটা ইকুয়াল -1 কোন কোয়াড্রেন্টে, কোথায় পাওয়া যায়? সাইন 270 ডিগ্রি। দেখো সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1। এই যে সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি এইখানে আসলে পাওয়া যায় সাইনের মান -1। এইখানে সাইন থিটা ইকুয়াল -1, এইখানে সাইন থিটা ইকুয়াল -1। তাহলে খেয়াল করো, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের আমরা একটা জেনারেল সমীকরণ দেখছিলাম, সেটা কত ছিল? 4n-1 ইন্টু π/2। বুঝছো? 4n-1 ইন্টু π/2 দেখতে পাও? এই যে ওয়াই অক্ষের নিচের দিকে 4n-1 ইন্টু π/2 মনে আছে? এই চিত্রটা ভালো করে মনে রাখো, এই চিত্রটা ভালো করে মনে রাখো। বুঝছো? এই চিত্রটা ভালো করে মনে রাখলেই হবে, এই চিত্রটা ভালো করে মনে রাখো। ওকে, এই চিত্রটা ভালো করে মনে রাখলেই হবে, সবকিছু পারবা। ওকে, চলো তাহলে সাইন থিটা -1 এর জন্য কত পাইলাম? 4n-1 ইন্টু π/2। সাইন থিটা -1 কোথায়? নিচে, ওয়াই অক্ষের নিচে। এই যে এই রেখার উপর থাকে, এই রেখার অ্যাঙ্গেল গুলাকে সাধারণ সমীকরণ, সাধারণ সূত্র দিয়ে প্রকাশ করছিলাম কিভাবে? 4n-1 ইন্টু π/2। আচ্ছা, এবার আসো cos থিটা ইকুয়াল 1। cos থিটা ইকুয়াল কোথায় 1? cos থিটা ইকুয়াল কোথায় 1? এই যে দেখো, তুমি যদি x অক্ষের উপরে থাকো, দেখো cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। আবার cos 180 ডিগ্রির মানও 1। তুমি ক্যালকুলেটরে বসাও, দেখবা এটাই পাবা। cos 0 ডিগ্রির মান 1, cos 180 ডিগ্রির মানও হচ্ছে 1। তাহলে 0 ডিগ্রি হলে এই যে x অক্ষের ধনাত্মক দিকে, 180 ডিগ্রি হলে x অক্ষের ঋণাত্মক দিকে। বুঝছো? তাহলে দেখো cos থিটা ইকুয়াল 1 কোথায় আসতেছে? x অক্ষের উপরে যে কোনো জায়গায়, ডানে হলেও 0, সরি ডানে হলেও cos থিটার মান 1, বামে হলেও cos থিটার মান 1। বুঝছো? তাহলে x অক্ষের পুরোটাই হবে এর সমাধান, x অক্ষের পুরো অংশটাই হবে cos থিটা ইকুয়াল 1 এর সমাধান। বুঝছো ভাইয়া? এবং x অক্ষের পুরোটাকে কি দিয়ে প্রকাশ করছি? ও আচ্ছা, সরি ভুল বলতেছি, সরি। cos 180 এর মান -1, ওহো সরি ভুল লিখছি। cos 180 এর মান হচ্ছে -1। হ্যাঁ, cos 180 এর মান -1। তাহলে শুধুমাত্র x অক্ষের ধনাত্মক দিকে, x অক্ষের ধনাত্মক দিককে কি দিয়ে প্রকাশ করছিলাম? 2nπ। বুঝছো? x অক্ষের ধনাত্মক দিকটা কোনটা ছিল? 2nπ। থিটা ইকুয়াল 2nπ। বুঝছো? আচ্ছা, cos থিটা ইকুয়াল -1 কোথায়? cos 180 ডিগ্রি, এইটা হচ্ছে -1, এইটা হচ্ছে -1, এটা হচ্ছে cos থিটা ইকুয়াল +1, আর এইটা হচ্ছে cos থিটা ইকুয়াল -1। cos থিটা ইকুয়াল -1 কোন দিকে? x অক্ষের ঋণাত্মক দিকে, x অক্ষের ঋণাত্মক দিককে কি দিয়ে প্রকাশ করছিলাম? 2n+1 ইন্টু π/2। এই তো 2n+1 ইন্টু π/2। আচ্ছা, ওইখানে একটা পাই, আচ্ছা π/2 না, সরি শুধু পাই। 2n+1 ইন্টু পাই, হ্যাঁ 2n+1 ইন্টু পাই, π/2 লিখে ফেলছিলাম ভুলে। 2n+1 ইন্টু পাই। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দেখছি। এইবার এইখান থেকে আমরা নেক্সট দিন আমরা এখান থেকে দেখবো। আমরা কয়েকটা অঙ্ক করলে ভালো হইতো,
অঙ্ক করে আমরা এখান থেকে দেখলে ভালো হইতো। আমাদের নেক্সট দিন কিন্তু তাহলে অনেক অঙ্ক করতে হবে, অনেক অঙ্ক করতে হবে, ঠিক আছে? নেক্সট দিন অনেক অঙ্ক করতে হবে। তাহলে মাথায় রাখি নেক্সট দিন একটু ওইভাবে করে আসতে হবে। হুম, নেক্সট দিন আমাদের অনেক অঙ্ক আছে, হ্যাঁ। নেক্সট দিন অনেক অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ছেড়ে দিচ্ছি, কারণ তোমাদের এরপরে আরেকটা ক্লাস আছে, নামাজ পড়বা, ইয়ে করবা, গোসল করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাঁ। দেখা হবে। ঠিক আছে রিজভি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি দেখছি তোমার কমেন্ট দেখছি। মাহফুজ, আল্লাহ হাফেজ। ওকে রাশেদা, ওয়ালাইকুম আসসালাম। টাটা।